সবাইকে জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন সারা বিশ্বে কোভিড-19 মহামারীতে প্রায় 9 লক্ষ মানুষ মারা গেছেন। আমাদের বাংলাদেশে আক্রান্ত মৃত্যু সংখ্যা দিন দিন বেড়ে চলছে। তার পাশাপাশি বন্যা সহ নানান সমস্যায় জর্জরিত আমাদের প্রিয় মাতৃভূমি। এই জন্য আমরা প্রবাসীরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় আছি। কি হচ্ছে বাংলাদেশে তা জানতে আজকের এই সংলাপ। প্রতি বছর বাংলাদেশে প্রতি বছর কম বেশি বন্যা হয়ে থাকে, কিন্তু এই বছর ছিন্নমূল বন্যার কারণে নানান দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে। বিভিন্ন জায়গায় প্রায় 90% এলাকা পানি প্লাবিত হয়ে পড়েছিল। দীর্ঘদিন বন্যা ও কোভিড-19 এর সাথে লড়াই করতে হয়েছে মানুষদের। আজ আমরা কথা বলবো কোভিড-19 বন্যা পরবর্তী কেমন আছেন বাংলাদেশের মানুষ। আজকের সংলাপে প্যানেলে আছেন জনপ্রিয় রাজনীতিবিদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জননেতা জনাব ফখরুল ইমাম এমপি। আমাদের সাথে আছেন সাবেক ছাত্রনেতা, সাবেক সাংসদ, বঙ্গবন্ধু পার্টির সভাপতি ও আওয়ামী লীগের নেতা জনাব নবী নওয়াজ ভাই। আমাদের সাথে আছেন সাবেক ছাত্রনেতা, বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সাংসদ অ্যাডভোকেট নেওয়াজ আলিমা আল্লী। সাংবাদিক হিসেবে আছেন প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরোর প্রধান শাহরিয়ার হাসান। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংলাপ। সংলাপের শুরুতে আমি যাব আমাদের প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরিয়ার হাসানের কাছে কোভিড-19 ও সমস্যার বিষয়ে আপডেট জানতে। শাহরি ভাই আনমিউট করতে হবে। শাহরি ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। কোভিড-19 এর আজকের পরিস্থিতি নিয়ে আমার যে উপস্থাপনা সেটি হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর হতে আজ বিকেলে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত যে প্রেস বিজ্ঞপ্তিটি আমাদের কাছে এসে পৌঁছেছে সেটির উপর ভিত্তি করে বিগত 24 ঘন্টা যেটি প্রেস বিজ্ঞপ্তিতে আসার আগের 24 ঘন্টার সংবাদগুলি আপনাদের কাছে পৌঁছবে। বাংলাদেশে সর্বমোট 94টি ল্যাবে কোভিড-19 পরীক্ষা করা হয়েছে। নমুনা নেওয়া হয়েছে সর্বমোট গত 24 ঘন্টায় 14,747টি নমুনা নেওয়া হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে 17,04,758 জনের। গত 24 ঘন্টায় কোভিড-19 শনাক্ত হয়েছে 1792 জনের শরীরে। 1792 জনের শরীরে কোভিড-19 শনাক্ত করা হয়েছে। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেছেন 34 জন। সর্বমোট বাংলাদেশে মৃত্যুর সংখ্যাটা 4,668 গত 24 ঘন্টায় মিলিয়ে। সুস্থ হয়েছেন 24 ঘন্টায় 2,474 জন সারা বাংলাদেশে। সর্বমোট সুস্থতার সংখ্যা হচ্ছে 2,36,024 জন। কোভিড-19 শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সর্বমোট সুস্থতার সংখ্যা 2,36,024 জন। আইসোলেশনে নিয়েছে গত 24 ঘন্টা 345 জনকে। সর্বমোট আইসোলেশনে ছিলেন 76,233 জন। গত 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 517 জন এবং এখন আইসোলেশনে আছেন 57,998 জন। দুঃখিত, এখন আইসোলেশন আছেন 18,245 জন। সর্বমোট আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 57,998 জন। এটি ছিল কোভিড-19 নিয়ে সারা বাংলাদেশে প্রবাহমান পরিস্থিতির একটা চিত্র। চট্টগ্রাম থেকে বলছি, সংযুক্ত করতে চাই আপনাদেরকে চট্টগ্রামের সাথে। চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি আমাদেরকে আজ সকালটি ল্যাবে 992টি নমুনা শনাক্ত করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে। গত 24 ঘন্টায় 6টি ল্যাবে 992টি নমুনা পরীক্ষা করা হয়েছে। কক্সবাজার ল্যাবে গত 24 ঘন্টায় কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। এই 24 ঘন্টায় শনাক্তের পরিমাণ কোভিড-19 আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন 17,750 জন চট্টগ্রামে। দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেছেন চট্টগ্রামে এই পর্যন্ত 277 জন। একটি ভালো সংবাদ হচ্ছে গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো সংবাদ আমাদের কাছে পৌঁছেনি। সুস্থ হয়েছেন এই পর্যন্ত চট্টগ্রামে কোভিড-19 থেকে নিষ্কৃতি পেয়ে 13,861 জন। গত 24 ঘন্টায় এই ছিল চট্টগ্রামের সার্বিক কোভিড-19 নিয়ে সার্বিক পরিস্থিতি। স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে যথারীতি আমরা যেভাবে বলে যাই এখন পর্যন্ত সেই অবস্থায় বিদ্যমান। জনসাধারণ খুব একটা সতর্ক আছে বলে প্রতীয়মান হয়নি। একটি বিশেষ বিষয় হচ্ছে অন্য বিষয়ে যারা রোগী আছেন, যারা অসুস্থ বোধ করছেন, তারা প্রাইভেট ডাক্তারের চেম্বারে কিংবা
হাসপাতালে গমন করতে একটু আতঙ্কিত থাকেন, ভয়ে থাকেন, এবং ডাক্তার মহোদয়গণও চিকিৎসা দিতে গিয়ে যতটা সুরক্ষা রাখা দরকার সেই সুরক্ষা নিয়েই চিকিৎসা করছেন। প্রায় প্রতিটি চেম্বারে এখন ডাক্তারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যেটি আজ থেকে 1 মাস আগে ডাক্তারের উপস্থিতি আমরা প্রাইভেট চেম্বারে লক্ষ্য করতে পারিনি। এইটি একটি ভালো দিক। এই হচ্ছে গত 24 ঘন্টার সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। শাহরিয়ার ভাই একটু যদি বলেন, আমি বিস্তারিত আলোচনা করতে। চট্টগ্রামে তো আপনার বন্যা হয় নাই, হ্যাঁ, চট্টগ্রামে বেকার সমস্যা একটু যদি বলেন কি অবস্থা, মানে কোভিড-19 কারণে আমরা জানি অনেকেই বেকার হয়ে পড়ছেন, এবার একটু যদি চমৎকার কথা বলেছেন, খুব সুন্দর একটি প্রশ্ন রেখেছেন আপনি আমার কাছে। চট্টগ্রামে এই যে আপনার কোভিড-19 কারণে কর্মসংস্থান হারানো মানুষের সংখ্যা প্রচুর প্রচুর। বিশেষ করে আমি যদি আপনাকে, আমি যে পেশায় আছি, আমি এটা বলি, সংবাদ মাধ্যমে, গণমাধ্যম থেকে আপনার চাকরি ছাড়া হয়েছেন, চাকরি থেকে বহিষ্কৃত হয়েছেন প্রচুর সংবাদকর্মী, প্রচুর সংবাদকর্মী। চট্টগ্রাম আঞ্চলিক যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলো হতে অন্তত পক্ষে আমার জানা মতে 36 জনের উপর সংবাদকর্মীকে ছাঁটাই করা হয়েছে। এটি ছাড়াও অন্যান্যভাবে যারা কাজ করতেন, ক্ষুদ্র ব্যবসা করতেন কিংবা আপনার বিভিন্ন অফিস আদালতে চাকরি করতেন, বেসরকারি চাকরি করতেন, তাদের প্রচুর মানুষ আপনার চাকরি ছাড়া হয়েছে, বেকার অবস্থায় পৌঁছেছেন। আমি যদি একটু স্পষ্ট করে বলতে চাই, যেমন চট্টগ্রামে যে বাসা ভাড়া নিয়ে মানুষরা থাকেন, অর্থাৎ যারা চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, শহরে এসে তারা বাসা ভাড়া নিয়ে থাকেন, এই বাসা ভাড়া যারা নিয়েছেন তারা বাসা ছেড়ে চলে গেছেন। প্রচুর বাসা এখন ভাড়াটিয়ে নেই। বাড়ির মালিক বলছেন যে ভাড়াটিয়া খুঁজে পাচ্ছি না বাসায় ভাড়া দেওয়ার জন্য। তার অর্থ হচ্ছে এই, কর্মসংস্থান হারানোর কারণে, বেকার হওয়ার কারণে মানুষ যে অর্থনৈতিক দৈন্যতায় পড়েছে, এই অর্থনৈতিক দৈন্যতায় আক্রান্ত হয়ে তারা শহর ছেড়ে নিজ গ্রামে, নিজ বাড়িতে চলে যেতে বাধ্য হয়েছেন। এবং এটির যে একটি প্রভাব, অর্থনৈতিক যে প্রভাব, এটা চমৎকারভাবে, দুঃখজনকভাবে আমাদের চোখের সামনে উপনীত। যেমন বাজারে যে যে সামগ্রীগুলো, সেটি খাদ্যদ্রব্য হোক কিংবা অন্য কোনো বস্তু হোক, যে সামগ্রীগুলো একটু সস্তা অপেক্ষা, তার মানে তার পকেটে টাকা নেই। এইটি একটা নীরব একটা দুঃসহ অবস্থা চলছে, যেটি আমি আশা করছি যে আমাদের সরকার খুব ভালোভাবে সেটি উপলব্ধি করতে পারছেন এবং সেই জন্য সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন। কোথাও কোথাও তার যতটুকু সাধ্য আছে সে সাধ্য নিয়ে চেষ্টা করছেন। এবং এই বিষয়ে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, তারা যে ক্ষমতায় গেলে করবো তা নয়, ক্ষমতায় যাওয়ার আগে আমি আশা করবো তারাও এই বেকার, এই কর্মসংস্থান হারা মানুষগুলোর জন্য যেন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে। ধন্যবাদ। ধন্যবাদ শাহরিয়ার ভাই, আবার আসবো, আমি যাবো একটু বিএনপি নেত্রী, আমি একটু আলিয়া পাক একটু ক্যামেরাটা অন করতে হবে, আনমিউট করতে হবে প্লিজ। আমি যাব আমার বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক ছাত্র নেতা, সাবেক সাংসদ, আমি একটু যাব নওয়াজ আলী আলিয়াপার কাছে। আলিয়াপা, আপনি মানে যেটা বললেন আমাদের সাংবাদিক শাহরিয়ার হাসান ভাই, যেটা মানুষের মাঝে একটা দুঃসহ অবস্থা, বিশেষ করে আমরা কোভিড-19 চলমান, কিন্তু বন্যাটা শেষ হয়েছে এবং বন্যা আমরা জানি সারা বাংলাদেশে অনেক মানুষ আক্রান্ত, মানুষের দুর্ভোগ নেমে এসেছিল। কিন্তু এখন যে অবস্থাটা, যে মানুষের আর্থিক যে অবস্থা, যেটা শাহরিয়ার ভাই বললেন যে অনেকে জিনিস কিনতে পারতেছে না, কি বলবেন আপনি একজন সাবেক সাংসদ হিসেবে, এবং আপনার দল বিএনপি এ ব্যাপারে আপনাদের বক্তব্যটা কি? ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে মানে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। শাহরিয়ার ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? জি জি, শোনা যাচ্ছে। শুনতেছেন। যাই হোক, শাহরিয়ার ভাই এতক্ষণ বলছিলেন, শুনছিলাম, বলেছেন যে কি পরিমাণ ভোগান্তি হচ্ছে বা সবকিছু নিয়ে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে মানুষের কর্মসংস্থান, মানে মূলত এই কোভিডে মানুষের আয়ের পথ কিন্তু সংকুচিত হয়ে গেছে, কর্মসংস্থান অনেকাংশেই মানে কমে গেছে। সত্যি কথা, এটা স্বীকার করি চাই না করি। উনি তো সাংবাদিক, শাহরিয়ার ভাই, উনি নিজেই জানেন যে অনেক মানে কি বলে, সাংবাদিকদের চাকুরি হারাতে হয়েছে, অনেকে মানে দুঃখজনক ভাবে ছাঁটাই করেছেন, তাদেরকে ছাঁটাইও করেছেন এবং হাফ বেতনে রেখেছেন, বেতন পাচ্ছেন না, দীর্ঘদিন বেতনও পাচ্ছেন না। এটা একেবারেই ধ্রুব সত্য। আর আপনি জানেন বোধহয় যে বাংলাদেশ অর্থনৈতিক সমিতি কত তারিখের দিকে 8ই জুন হবে একটা জরিপ করেছিল। জরিপ করে তারা জানিয়েছিল, একটা তথ্য প্রকাশ করেছিল যে 66 দিনের, মাত্র 66 দিনের মধ্যেই কাজ হারিয়েছে 3,59,73,271 জন মানুষ।
তাদের অলরেডি কাজ হারিয়ে ফেলেছে, গার্মেন্টস কর্মী সবাই কাজ হারিয়ে ফেলেছে। আপনারা জানেন যে মানে ওই সময় কোভিডের ওই সময় শুরুর দিকে মানে ভাড়াটিয়া পরিষদ নামে জানিয়েছিল যে 50,000-এর উপরে, এটি শুরুর দিকে, কিন্তু তার মানে এখন অনেক বেড়েছে নিশ্চয়ই। এটা শুরুর দিকে বলেছিল যে 50,000 পরিবার মানে ঢাকা ছেড়ে গেছে। আর এখন তো বাসায় বাসায় চুলে এগুলো আছেই। তো আজকের দিনের মতো মানে দিনেও মানুষ এই করোনা যাচ্ছে, এই সাথে যোগ হয়েছে একটা বন্যা, আর কি বন্যা। করোনার কারণে যে বন্যাটা ধামাচাপা পড়ে গেছে, কিন্তু আসলে ভোগান্তিটা তার ধামাচাপা পড়ে নাই। মানুষ বাংলাদেশের প্রায় 33টা জেলা মানে এত নাজুক অবস্থায় বন্যাকে মোকাবেলা করেছে যে আমি বলবো যে সরকার কিছুটা ব্যর্থ হয়েছে, কারণ তারা ঠিক মতো এখানে বন্যার প্রস্তুতি তাদের ওই করোনার সময় যেমন বলেছিল না যে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে, কিন্তু যখন করোনা শুরু হয়েছিল তখন কিন্তু আমরা দেখেছি যে প্রস্তুতি নাই, মানে প্রস্তুতি নামে একটা প্রহসন কিছুই ছিল না। এই কিট থেকে আরম্ভ করে সকল কিছুই মানে অপর্যাপ্ত ছিল। প্রতিদিনের টেস্ট করা, অথচ দুইটা উপায় শুধু করোনাকে মানে মোকাবিলা করা যেত। একটা হচ্ছে যখন ঢুকেই পড়েছে দেশে, তার আগে তো সীমান্ত রক্ষা করার ব্যাপারটা ছিল, তারপরে পোর্ট গুলাতে যথেষ্ট নিরাপত্তার ব্যাপার ছিল, সেগুলো বাদেই যখন বাংলাদেশে ঢুকে পড়েছিল তখন কিন্তু বারবার হু জানিয়েছিল যে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে টেস্ট টেস্ট টেস্ট, এর বিকল্প নেই। আরেকটা ছিল হচ্ছে আপনি ভালো করে জানেন যে আরেকটা হচ্ছে মানে সামাজিক সচেতনতামূলক মানে ডিস্টেন্স যেটা বজায় রাখা বা কোয়ারেন্টাইন বলেন, যেটাই বলেন, মানে এগুলো আমাদের দরকার ছিল। কিন্তু সরকার এই সব ক্ষেত্রে আমি বলবো যে টেস্টের ক্ষেত্রে বিশেষ করে পুরাপুরি ব্যর্থ হয়েছে। ছোট্ট একটা দেশে মানুষ অনেক বেশি, যাওয়া কিংবা কোয়ারেন্টাইনে থাকা, এই বোধ এবং সচেতনতা আমাদের খুবই কম ছিল। এই ব্যাপারে যে অ্যাওয়ারনেস বিল্ড আপের কথা ছিল, সরকার এখানে কোনো সচেতনতামূলক কোনো প্রোগ্রাম বলেন যেভাবে প্রচার করা দরকার ছিল সেভাবে কিন্তু করেননি। যাই হোক, সেই মোকাবিলা করতে করতে কিন্তু একটা ভয়াবহ বন্যা হয়ে গেছে বাংলাদেশে, যেটা করোনার কারণে ধামাচাপা পড়লেও আসলে ভোগান্তি ব্যাপক। আপনি জেনে থাকবেন যে করোনার এই বন্যার কারণে যে ভোগান্তি গুলা হয় সেটা হচ্ছে বন্যা চলে যাওয়ার পর মানুষের অনেকগুলা মানুষ পুনর্বাসনের প্রয়োজন হয়। তার ধরেন যে গৃহহীন হয়ে পড়ে, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে, খাদ্যের একটা সংকট দেখা যায়। সেখানে এদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা গৃহায়নের ব্যবস্থা করা, এগুলো সরকারের মাথায় রাখা দরকার ছিল। কিন্তু আমি অনুরোধ করব যে যেগুলি কোভিডের মতো এত বড় একটা দুর্যোগের সময় সরকার যেমন উদাসীন ছিলেন, পরবর্তীতে শুধু বাংলাদেশের মৃত্যুর হার কম, তারপরে বলছেন যে ভাইরাসটা এই অঞ্চলে ভাইরাসটা একটু অন্যভাবে আসছে, অতি দুর্বল হয়ে আসছে, এইসব কারণে সরকার মনে করেছেন যে আমরা পার পেয়ে যাচ্ছি, কিন্তু আসলে তো তা নয়। যে হারে মানুষ, প্রত্যেকটা পরিবারেই মানুষ, ঠিক তেমনি ভাবে বন্যার পরেও যে মানে মানুষের জন্য কিছু করার প্রয়োজন আছে, যেমন যারা ঘর হারিয়েছে ঘর ইয়ে করবে, তারপরে চাষিদের জন্য একটা চারা বীজের ব্যবস্থা করা প্রয়োজন, অতি দ্রুত প্রয়োজন। বন্যার পরে আপনি দেখবেন যে রোগ ব্যাধি অনেক বেড়ে যায়, এটার জন্য একটা পূর্বপর ব্যবস্থা, যথেষ্ট স্যালাইনের ব্যবস্থা রাখা দরকার। গরু ছাগলের একটা মড়ক লাগে, খাদ্যের অভাব হয়, এগুলো অনেক অনেক ব্যর্থতা। তো আমি তো ব্যর্থতার গল্প করতে গেলে তো সারাদিন রাত চলে যায়, তো সেটা না, শুধু আমি বরং বলতে চাই যে এগুলো ব্যাপারে সচেতন থাকতে হবে। এগুলো ব্যাপারে সরকারের যথেষ্ট করণীয় আছে। সরকার যদি এই সব ব্যাপারে পদক্ষেপ নেয় তাহলে মানুষের ভোগান্তি কমে যাবে। বন্যায় 33টা জেলা মারাত্মকভাবে আক্রান্ত মানে কবলিত ছিল, বন্যা কবলিত ছিল। অনেক জায়গায় আমার বাগুড়া জেলায় মধুমতি মানে খরস্রোতা নদী যখনই পানি নামতে শুরু করেছে 16টি গ্রাম একদম মানে প্রায় উজাড় হয়ে যাচ্ছিল। আমি ব্যক্তিগতভাবে সেখানে ত্রাণের ব্যবস্থা করেছি, কিন্তু সরকারিভাবে যে
যতটা কঠোর হাতে এটাকে দেখা উচিত ছিল বা এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, আমি কিন্তু সেটার ঘাটতি পেয়েছি। তো এখানে দুঃখজনক যে সরকার সবকিছুতেই মানে মানুষকে উপেক্ষা করা, মানুষের চাহিদা, মানুষের ভোগান্তি, মানুষের কি প্রয়োজন, অসম্মানিত করা। কারণ একটা সরকার থাকা মানে অনেক কিছু করা, যেমন বাঁধ গুলাকে দেখা, পরবর্তী পদক্ষেপ নেওয়া, এগুলো মোটেও হয়নি। এগুলো এখনো সময় আছে, আমি মনে করি যে এগুলো করা দরকার। আমরা আমাদের দেশের পানিটা কেমন করে আসে দেখেন, আমরা কিন্তু নিশ্চিত থাকি না যে এবার বন্যা হবে। আর জলবায়ু অনেক পরিবর্তন হয়েছে সারা পৃথিবীতে, আপনি জানেন। তার কারণে কিছু অনাকাঙ্ক্ষিত জিনিস যখন তখন, এই আমফান, এই অমুক, মানে এরকম অনেক কিছু চলে আসছে। আমরা বাংলাদেশি আর ভারতের সাথে আমাদের 54টা অভিন্ন নদী রয়েছে। আমাদের বাঁধ এই সময়, এই নদীর জোয়ারের সময় সকল বাঁধ একসাথে ছেড়ে দেওয়া হয়। এটার কোনো যুক্তি থাকতে পারে না যে আমরা কঠিন ভাবে এটার একটা প্রতিবাদ করি, সবাই এক হয়ে যায়। বাংলাদেশের কোনো সংকটে বাংলাদেশের সকল দলকে ডাকারও কোনো রেওয়াজ নেই, এবং মানে উপেক্ষা করা, সকল রাজনৈতিক দলের সাথে একটা পরামর্শ করা, সবই তো দেশের সাথে। এখানে তো কোনো না, যেমন তিস্তা ব্যারেজ, আমার মনে আছে যে জিয়াউর রহমানের সময় তিস্তা ব্যারেজ করা হয়। মানে অনেক অনেক কিছু কিন্তু ভাবার ছিল। এই যে টিপাইমুখের বাঁধ, যেটা সিলেট অঞ্চল যে প্রতি বছরই প্লাবিত হয়, আপনি দেখবেন যে আমরা এবার যেমন উত্তর অঞ্চল অনেক প্লাবিত হয়েছে, তেমনি করে সিলেট অঞ্চলও এই টিপাইমুখের বাঁধের কারণে। তো আমাদের তো একটা শক্ত মতো একটা জায়গায়, মানে আমাদের একটা করণীয় থাকতে পারে, যেখানে সরকার আমাদের সাথে নিয়ে, বাংলাদেশের জনগণকে এটা একটা প্রতিবাদ হওয়া দরকার, যে প্রতি বছর বন্যায় আমাদের যে ভোগান্তি, শুষ্ক মৌসুমে আমরা যে পানির কষ্টটা পাই, এটা তো আমরা আসলে অনেকভাবে যুদ্ধ করে যাচ্ছি। আমাদের করোনা যুদ্ধ, আমাদের বন্যার যুদ্ধ, আমাদের মানুষ হিসেবে জীবিকার যুদ্ধ, মানে এই যুদ্ধ কেমন যেন নিরন্তর যুদ্ধ। আমাদের চারিদিকেই একটি দেশের বর্ডার, 3 দিকে সীমান্ত, আমরা নিম্ন অঞ্চলের মানুষ, আমাদেরকে প্লাবিত করে, মানে আমরা যারপন্নায় এই সময়ে বন্যার সময় আমরা যারপন্নায় কষ্টে থাকি। তো আমাদের এটার জন্য একটা বাজেট থাকা দরকার ছিল, এটা বিশেষজ্ঞদের সাথে আলাপ করে নিয়ে ঠিক করা যায়। কিন্তু দেখছেন আপনি, যে বললাম যে প্রতি বছরই এটাতে আমরা কিছু না কিছু কষ্ট পেয়ে যাচ্ছি, যেটা অনাকাঙ্ক্ষিত। আমাদের আগে থাকতে কিছু প্রস্তুতি দরকার। দুর্যোগ যেগুলি থাকে সেগুলোর জন্য প্রস্তুতি অনেক সময় কম থাকলেও, যেটা বছরে বছরে মোটামুটি আমরা ভুগছি, সেই সব ব্যাপারেও আমাদের, যেমন আমাদের করোনা যখন বিশ্বব্যাপী ছিল, তখন আমরা বুঝেছি যে করোনাটা মানে মারাত্মক রূপ ধারণ করছে, এই সম্পর্কে আমাদের জ্ঞান না হয় কম ছিল। কিন্তু বন্যাটা দেখেন যে আমরা কিন্তু প্রতি বছরই কষ্ট পাচ্ছি, শুধুমাত্র মানে প্রতিবেশীর অবহেলার কারণে। এই ব্যাপারেও কিন্তু আমাদের এখন থেকেই সাংবাদিক ভাইরা রয়েছেন, আমাদের সরকারে যারা রয়েছেন, সরকারের পার্ট যারা রয়েছেন, আমরা যারা রাস্তাঘাটে ঘুরি, আমরা যারা বিরোধী দলের মানে রয়েছি, আমাদের সকলেরই এই ব্যাপারে একমত হওয়া উচিত, দেশের সাথে এক জায়গাতে কাজ করা উচিত। রূপকদা, আর কোনো প্রশ্ন ছিল? আল্লিয়াপা, আমি আসবো। শুনতে পাচ্ছি না রূপকদা আপনার কথা। আল্লিয়াপা, আসবো আমি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পেয়েছি। আসবো আপনার কাছে। আমি একটু যাব আমাদের সাবেক সাংসদ এবং বঙ্গবন্ধু পার্শ্ববের সভাপতি, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নবীন ওয়াজ ভাই গেছে। নবীন ওয়াজ ভাই, আল্লিয়াপা অনেক প্রশ্ন রাখলেন। আমরা জানি যে বন্যা হয়ে গেল বাংলাদেশে, এবং মানুষের মধ্যে এখনো সেই বন্যার দুর্ভোগ হয়ে গেছে। এবং আপনি যদি আল্লিয়াপার কিছু প্রশ্ন তুলেছেন, এবারে যে একটু বলেন। ধন্যবাদ রূপকদা। আল্লিয়াপাকে ধন্যবাদ জানাই, উনি অনেক কথা বলেছেন। আমাদের ফখরুল ইমাম ভাই বলবেন, আরো নেতৃবৃন্দ আছেন, কথা বলবেন। আমি আল্লিয়াপার কথার প্রেক্ষিতেই বলবো। আসলে আল্লিয়াপা মোটামুটি বলার চেষ্টা করেছেন ভালোই, অনেক কথা খুঁজে বলার চেষ্টা করেছেন। উনি সরকারের যত ত্রুটি আছে সেগুলো ধরানোর চেষ্টা করেছেন। স্বাভাবিকভাবেই যেহেতু উনি বিরোধী দলীয় নেত্রী, বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেত্রী,
উনি স্বাভাবিকভাবেই কিন্তু উনি সরকারের ত্রুটিগুলো তুলে ধরবেন, আর সরকার এখান থেকেই ভুলগুলো ধরে দিলে সেখান থেকে শিক্ষা নিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশের জনগণের স্বার্থে। আপনার মনে পড়ে যে আমরা মাঝখানে কোনো একদিন এই বিশেষ করে করোনার ওই সময়টা মাঝখানে বুলেটিন বন্ধ হয়ে গিয়েছিল, আপনি প্রশ্ন করেছিলেন, সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এটা কেন বন্ধ হলো। তো সেই সময় আমি বলেছিলাম যে আমরা যে বলছি এই মিডিয়ার মাধ্যমে বা আমরা লাইভের মাধ্যমে যে জানাচ্ছি যে, দাদা শুনতে পাচ্ছেন রূপক দা? হ্যাঁ, তো আমরা যে কথা বলছি এই কথা বলার কারণেও কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে সরকারের কোনো একটা কেউ জেনে গেলে, কোনো মাধ্যম বা কোনো ব্যক্তি জেনে গেলে সাথে সাথেই দেখবেন আগামীকাল থেকে আবার শুরু হয়ে যাবে। এই ভুল ধরার মধ্য দিয়ে কিন্তু সংশোধন করে সরকারকে চলতে হয়। তেমনি ভাবে আরলি আপা কিন্তু সেই ভুল ধরার চেষ্টা করেছেন, কিন্তু এখানে ভুল ধরতে যে উনি একটা কথা বলেছেন, বন্যার কথা বলতে, বিশেষ করে পাশের দেশের কথা বলেছে। পাশের দেশের অমানবিক বিষয়টা বোধহয় উনি বোঝাতে চেয়েছে। স্বাভাবিকভাবেই এখানে একটা কথা বলেছেন উনি যে কেউ নেই এই দেশে সবাইকে এক করে আন্দোলন করবে, কথা বলবে, সেটা নেই। তো আমি বলবো যে আরলি আপা তো বিরোধী দলের মধ্যে বিএনপির সব থেকে বড় দল। আমি মনে করি আওয়ামী লীগ বাদে পরবর্তী দলটি হচ্ছে বিএনপি, সেই জাতীয়তাবাদী দল। এটা যদি ওয়ার্কার্স পার্টি হতো বা অন্য জাসদ কেউ হতো, জাসদের কেউ হতেন, তাহলে কথাটি মানাতো যে এই নেতৃত্বটি দিবে কে। জাসদ বলতো, নবীনাজ ভাই আপনি যদি আমাকে একটা কথা বলতে সুযোগ দেন, বলবো? আমি কিন্তু থেমেছিলাম, আপনি বলেছেন যে আমি যদি সুযোগ দিন তাহলে একটা কথা বলি। সেই কথাটা হলো যে আমি কিন্তু নেতৃত্বের কথা, মানে আন্দোলনের কথা বলি নাই। আমি বলেছি যে সকল দলকে ডাকবে কে, সকল দলকে ডাকবে কে, বিশেষ করে পাশের দেশের। আমি বলেছি সকলকে সকলে এক হতে হবে, এক হয়ে এই ধরনের দেশের স্বার্থে এই ধরনের মানে আমি সেই কথাই বলছি, মোকাবেলা করতে হবে। পাশের দেশের কতগুলো নদীর কথা বলেছেন, সেই নদীর সমস্যার কারণে বন্যা কিন্তু হঠাৎ করে আসে, আর পাশের দেশের সমস্যাগুলো অনেক আগে থেকেই আছে। আজকে সাংবাদিক রূপকদা জানেন, আমরা জানি, আপনি জানেন, এর জন্য অনেকবার আন্দোলন হয়েছে। সরকার, ভারতের সরকার, বর্তমান বাংলাদেশের সরকার, অনেক সরকার এসেছে গিয়েছে, কিন্তু নদীর যে সমস্যাগুলো আছে আমাদের দেশে আছে। আপনাদের সরকার ছিলেন, আপনাদের সরকার প্রধান যখন ছিলেন বেগম খালেদা জিয়া, তখন বাংলাদেশে ফিরে আসার পরে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে নদীর ব্যাপারে যে সমস্যাটা সে সমাধান করলে, তবে আমি ভুলে গিয়েছিলাম, আমার মনে আছে এই কথাটা সাংবাদিকরাই প্রশ্ন করেছিল। যাই হোক, এটা হবে, এরকম ভুল ভ্রান্তি হবে, তার মাঝখান থেকে এই যে আপনি ধরিয়ে দিচ্ছেন, এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের আগাতে হবে। তবে আমি যে কথাটি বলছি সেটি হচ্ছে এই যে জাসদ বা ওয়ার্কার্স পার্টি যদি বলতো তাহলে সুন্দর মানাতো। ডাকবে কে বা একত্রিত করবে কে, ঐক্যবদ্ধ করবে কে? আসলে তো এই ধরনের বিষয়গুলোর জন্য বিরোধী দল, তার মানে বিরোধী দলীয় যারা শক্তিশালী দল, তারাই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, ভারতের বিরুদ্ধে আন্দোলন করতে পারে। মানে যারা দোষী, বিশেষ করে দেশের স্বার্থের বিরুদ্ধে অথবা দেশে বন্যা হচ্ছে যাদের কারণে, সেই কারণটা তুলে ধরার জন্য। আপনার মনে আছে এখনো যে আপনি যেহেতু ওই অঞ্চলের মানুষ, দক্ষিণ অঞ্চলের মানুষ, সেই ভারতের কাছাকাছি বর্ডারের দিকে যাচ্ছিল তৎকালীন সময়ে, সেই একটা আমার মনে হয় একটা আন্দোলন হয়েছিল ঝিগরগাছাতে, যে সেখানে বাধাগ্রস্ত হয়েছিল, পুলিশরা বাধা দিয়েছিল। মানে ভারতে সেই নদীর ব্যাপারে আন্দোলন করতে চেয়ে সবাই ঐক্যবদ্ধভাবে সেই সময় ভারতের দিকে যাচ্ছিল, আমার মনে পড়ে সম্ভবত 91-92 সালের দিকে। তো আসলে বিষয়টা এভাবে আসে, সরকার কখনো কারোর বিরুদ্ধে আন্দোলন করে না, যেমন পুলিশের বিরুদ্ধে সরকার আন্দোলন করে না, তারপরে প্রশাসনের অন্য কারোর বিরুদ্ধে সরকার আন্দোলন করে, যারা সরকারে থাকে তারা করে না। যেটা আপনার সরকার ছিল তখনও পুলিশের পক্ষেই কথা বলেছে, প্রশাসনের পক্ষেই কথা বলেছে, আন্তর্জাতিক ভাবে অন্যান্য দেশের সরকারের পক্ষেই কিন্তু কথা বলে। আর আন্দোলনটাকে চাঙ্গা করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য এটা বিরোধী দল কিন্তু ভূমিকা রাখে, সেই ভূমিকায় বিরোধী দল থাকা লাগে, আমি ওই কথাটা বলতে চেয়েছি। আর পাশাপাশি যে কথাটি বলেছেন যে সরকার সচেতন ছিল না, সরকারের কোনো খেয়াল ছিল না, নজর ছিল না, যে কথাটি বলেছেন, আসলে এটা সত্যি না। আমি নিজে জানি যে বন্যা হলেই কিন্তু বন্যার পরে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা,
এই কৃষকদের জন্য আমি ব্যক্তিগতভাবে জানি কৃষিমন্ত্রী মহোদয় উনি কিন্তু রাত্রেও কিন্তু অফিস করেছেন ওনার কর্মকর্তাদের নিয়ে, কারণ বন্যার পরবর্তী পর্যায়ে কি করা যায়, বন্যার সময়টা যে মোকাবেলা করতে হবে সেটা ত্রাণমন্ত্রী করেছে, ত্রাণমন্ত্রী তার দায়িত্ব পালন করেছেন। আপনি জানেন প্রত্যেকটি এলাকায় প্রশাসন কাজ করেছে। এই কাজটি কিন্তু যেমন কৃষিমন্ত্রী তার পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুতি নিয়েছে, ত্রাণমন্ত্রী তৎক্ষণাৎ কিন্তু তার প্রস্তুতি নিয়ে সে প্রত্যেকটি এলাকায় খোঁজ নিয়ে সেভাবে কিন্তু ত্রাণ বিতরণ করেছে এবং যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে সেভাবে সহযোগিতা করেছে। পাশাপাশি আমি জানি জনপ্রশাসন মন্ত্রী মহোদয়ের ওখানে গিয়েছিলাম সেদিন, উনিও কিন্তু দেখি যে ওনার বিভিন্ন এলাকায় প্রশাসন কোন জায়গায় কি অবস্থা, ফোনে দেখছি প্রশাসনের বিভিন্ন জায়গায় কথা বলছি। আমি পত্রিকায় নিউজ পড়লাম, এই নিউজটা হলো আপনি এখনই খবর নেন, এখনই খোঁজ নেন। এইভাবে প্রত্যেকটি মন্ত্রণালয় কিন্তু যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করার চেষ্টা করেছে। কারণটা হলো তার নেতৃত্বে আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা উনিও কিন্তু করোনার সময় স্বাভাবিকভাবে আপনি জানেন আপা, এখানে কিন্তু সাংবাদিক ভাই বলেছে একটা কথা, ডাক্তারের উপস্থিতি বেড়েছে। আপনি দেখেন এই কয়েকদিন ধরে কিন্তু ঢাকার রাজপথে কিন্তু আমরা যানজট দেখতে পাচ্ছি। তাহলে ডাক্তার বেড়েছে, মানুষ বেড়েছে, সবাই কিন্তু কাজে নেমে পড়েছে। যে করোনার যে একটা ভয় আতঙ্ক ছিল, সে আতঙ্কের কারণে ঈদের থেকেও কিন্তু খারাপ অবস্থাটা গিয়েছে মাঝখানে আমরা জানি। এখন ডাক্তারের সংখ্যা বেড়ে গিয়েছে, প্রত্যেকটি এলাকায় ডাক্তাররা কিন্তু হসপিটালে যাচ্ছে। মাঝখানে কিন্তু এমনও হয়েছে আমি শুনেছি যে ডাক্তাররা অসুস্থ দেখেও কিন্তু উনি হসপিটালে যাননি। এটি নিয়ে হসপিটালের যারা বিশেষ করে মন্ত্রণালয় শুধু না, বিশেষ করে পরিচালক থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তারা কিন্তু হিমশিম খেয়েছে। আমি একদিন কোন একজন পরিচালকের কাছে গিয়েছিলাম, আমার আঙ্গুলের একটা সমস্যা ছিল, সেটা নিয়ে বসেছিলাম 1 ঘন্টা। ওনার সামনে বসে দেখেছি যে উনি কোন কোন ডাক্তার আসছে না, কেন আসছে না। উনি বলছেন যে আমি কেন বিচারটা দেবো না, আমি তো হাসপাতাল চালাতে আমার হিমশিম খেতে হচ্ছে, কেন আমি বলবো না, কেন চাকরি করবেন উনি, কেন এই অসুস্থতার কথা বললে আসবে না। তার মানে আমি দেখেছি যে যে যেখানে দায়িত্বে ছিলেন সে কিন্তু দায়িত্বটি পালন করার ক্ষেত্রে যেহেতু জবাবদিহিতার একটি জায়গা আছে। আপনি আপা, আর্লি আপা, আপনি ভালো জানেন আপনার নেত্রী আপনার ম্যাডাম বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। উনি যখন দায়িত্ব পালন করেছেন ওনার মতো করে উনি চালাতে যেয়ে উনি কিন্তু ওনার জায়গায় থেকে কিন্তু চুপচাপ বসেছিলেন না হাত পা গুটিয়ে। ঠিক তেমনি ভাবে বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় 12 বছরের কাছাকাছি উনি একাধারে ক্ষমতায় আছেন। ওনার প্রচুর অভিজ্ঞতা আছে, সারা বাংলাদেশে কে কোথায় আছে, কোন দপ্তরের কোন ব্যক্তিটি কোন জায়গায় আছে, কোন জায়গায় কিছু হলে উনি সাথে সাথে কিন্তু সেখানে খোঁজ দিয়ে উনি সেভাবে খোঁজ খবর নিচ্ছে, আর নিয়ে সেভাবে ভুল ভ্রান্তি ধরে কাকে কিভাবে পানিশমেন্ট দিতে হবে, কাকে কি শাস্তি দিতে হবে, কাকে ভুল ধরতে হবে না ধরতে হবে, এই নজরদারি থাকার কারণে যে যেখানেই দায়িত্ব পালন করুক না কেন, আমার কাছে মনে হয় কেন জানি মাঝখানে আমি কোন একজন আপনাদেরই বিশিষ্ট ব্যক্তিকে, উনি যদিও সরাসরি নেতা না তা না, আমার মনে হয় বুদ্ধিজীবী শ্রেণীর একজন মানুষ, শিক্ষক, তা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই মুহূর্তে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে অন্য কেউ ক্ষমতায় আসে পারবে কিনা চালাতে, উনি কিন্তু নীরব থেকে শেষে বলেছে আসলে সম্ভব না। কারণটা হলো যে পরিস্থিতি আছে চারিদিকে, সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতটুকু পারবেন অন্য কেউ সেই পারাটি পারবে না, এই কথাটি উনি নিজেই বলেছেন। তো এই জন্য বলবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে নজরদারি, বিশেষ করে তার যে মুখস্থ হওয়া, আপনি নিজেই জানেন যে প্রায় 12 বছর চালালে আপনি নিজে যদি কোনো একটা দায়িত্বে থাকেন বা কোনো একটা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন সেই জায়গাটি কিন্তু আপনার কাছে একেবারে মুখস্থ টুরস্থ হয়ে যাবে। এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার নিজ দায়িত্বে থেকে উনি সারা বাংলাদেশের প্রত্যেকটি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে নিয়ন্ত্রণ করছেন এবং মন্ত্রণালয়ের কিন্তু কোনো কারণেই যে নিঃশ্বাস ফেলার কোনো সুযোগ আছে আমার কাছে মনে হয় না। ওই প্রতিদিনই তো কথা উঠছে, আপনারাই বলছেন কোন মন্ত্রীর কি দোষ, যদি কোনো কারণে পত্রিকা আসে মিডিয়া আসে সাথে সাথে তাকে পদত্যাগ করা লাগবে। এই যে দাবি, এটা শুধু আপনার দলের বা বিরোধী দলের পক্ষ থেকে যে ওঠে তা না। আমরা আওয়ামী লীগ করি, আমাদের আওয়ামী লীগের মধ্যেও কিন্তু অনেক সাংবাদিক ভাইরা আছেন, অনেক নিরপেক্ষ ব্যক্তি আছেন যারা নাকি আওয়ামী লীগের পছন্দ করেন, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলেন কিন্তু দল করেন না, রাজনীতি করেন না। তারা কিন্তু আত্মসমালোচনার খাতিরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল ধরিয়ে দিয়ে অন্তত বাংলাদেশে যাতে সেই ব্যক্তিটিও কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে, সে জানে যে যদি আওয়ামী লীগ ক্ষমতা না থাকে উনি যে জায়গায় চাকরি করছেন সেখানে করতে পারবেন না, যে জায়গায় দায়িত্ব পালন করছেন যেভাবে আছেন যতটুকু
ভালো আছেন সেই ভালো থাকতে পারবেন না। সেজন্য উনিও কিন্তু ভুল ধরানোর চেষ্টা করেন। সেজন্যই বলবো বিরোধী দলে আপনারা যেমন ভুল ধরার চেষ্টা করেন, একজন মন্ত্রীকে অথবা মন্ত্রণালয়কে ভুল ধরিয়ে দিচ্ছেন, ঠিক তেমনি ভাবে নিরপেক্ষ অনেক মানুষ আছে ভুল ধরানোর জন্য। কারণ কিন্তু একটাই, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান ভুলটা কে কে করে তাদেরকে সেইভাবে পানিশমেন্ট দেওয়ার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য উনি ওনার বাহিনী কিন্তু রেডি রেখে দিয়েছেন, কাউকে কিন্তু ছাড় দিচ্ছেন না, সেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই জন্যই আমি বলবো কি যে সরকার প্রধান যিনি আছেন ওই সরকার প্রধানের কারণে মন্ত্রণালয়গুলো যে যেখানে আছেন, যে দায়িত্ব পালন করছেন, যে মন্ত্রণালয়ে আছেন, যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, আপনি বলেন যে আমাদের ত্রাণ মন্ত্রণালয় বলেন, আমাদের কৃষি মন্ত্রণালয় বলেন, জনপ্রশাসন বলেন, প্রত্যেকে এবং খাদ্য মন্ত্রণালয় বলেন, তারা কিন্তু একেবারে ঘুম হারাম হয়ে গেছে তাদের, তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। সেই কারণে আমার মনে হয় এখনো আমরা একেবারে যত খারাপ জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গাটিতে নাই। হতে পারে ভুল তো হবেই, কিছু ভুল ধরার জন্যই তো ভুল হতে হবে, আর ভুল না হলে আপনি ধরবেন কিভাবে? আপনারই বা দায়িত্বটা কোথায়? এই যে আজকে মিডিয়াতে কথা বলবেন, কিছু ভুল ভ্রান্তি নিয়ে এসেই তো হাজির হতে হবে, তাহলে তো সম্ভব না, কথা বলতে হবে তো। সেই জন্য আমি বলবো যে আমার জানা মতে প্রত্যেকটি দপ্তর মন্ত্রণালয় নিজ নিজ জায়গায় থেকে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে, এবং এই করোনাকে যেমন মোকাবেলা করে এগিয়ে যাচ্ছেন, ঠিক তেমনি ভাবে বন্যা দুর্গত এলাকাগুলোতে তাদের যেভাবে দায়িত্ব পালন করার দরকার সেই দায়িত্ব পালন করে তারা বন্যা মোকাবেলা করে কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমার মনে হয় পরবর্তীতে দাদা সুযোগ দিবেন, আপনি বলেন, আমার মনে হয় ফখরুল ইমাম ভাই সাথে আছেন, কথা বলবেন, আমরা পরবর্তীতে আবার কথা বলার সুযোগ পাবো। ধন্যবাদ। ধন্যবাদ নবীন নওয়াজ ভাই। আমি যাবো আমাদের মাননীয় সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য জনাব ফখরুল ইমাম ভাইয়ের কাছে। ফখরুল ইমাম ভাই, আমরা জানি বিশেষ করে যে বন্যা এবং কোভিড-19 এর কারণে অনেক মানুষ বেকার হয়ে পড়ছেন এবং মানুষের অবিশ্বাস উঠে গেছে। বিশেষ করে এখন যে অনেক মানুষ, আগে বিশেষ করে ঢাকা শহরে কয়েক লক্ষ মানুষ ঢাকা শহর থেকে গ্রামে চলে গেছে। আজকের যে এই অবস্থায় আপনার মাননীয় সংসদ সদস্য হিসাবে, আইন প্রণেতা হিসাবে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? তাদের কিভাবে আবার সেই মানে যারা যারা কর্মহীন হয়েছেন তাদের কিভাবে আবার সেই কর্মসংস্থানের ব্যবস্থা করার চিন্তা ভাবনা আছে কিনা, একটু কাইন্ডলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। ধন্যবাদ দাদা আপনাকে, যারা আলোচনা এসেছেন তাদেরকেও ধন্যবাদ। আমাদের এখানে বন্যাটা প্রতি বছরই কিন্তু হয়, বন্যা প্রবণ এলাকা একটা জায়গা আছে, প্রতি বছরই বন্যা হয়। আর তাছাড়া আমাদের হয় কি যে এই যে জনসংখ্যা বাড়ছে, তো জনসংখ্যা বাড়ার কারণে যেসব জায়গা দিয়ে পানি যাওয়ার কথা সেগুলো ব্লক করে আপনার বাড়িঘর তৈরি করা হয়েছে। চরাঞ্চলেও দেখেন আপনি, যেখানে আমরা জানি যেটা নর্মাল বন্যা হবে সেখানেও আপনার প্রচুর লোক চরাঞ্চলে বাড়িঘর করেছে। তাতে একটা প্রতি বছর একটা ডিজাস্টার হয় বন্যায়। এবছর বন্যার সঙ্গে বৃষ্টি হয়েছে প্রচুর, এবং আমার জানা মতে যে 21টা ডিস্ট্রিক্ট খুবই উত্তরবঙ্গে 21টা প্রত্যেকে আপনি পাইছেন আমি জানি না, আমার এখানে আমি তো কাগজ দিয়েই কথা বলি। 21টা ডিস্ট্রিক্ট হয়েছে, 16টা ডিস্ট্রিক্ট খুব খারাপ ছিল, 102টা উপজেলা এবং 654টা ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হিসাবে দেখা যায় যে এফেক্টেড পিপল হচ্ছে 3.3 মিলিয়ন, এবং সরে গেছে, জায়গা থেকে সরে গেছে প্রায় 7,31,000 লোক, এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করেছে। এখন এটা তো অ্যাক্ট অফ গড। এই কোভিড যে এটা আপনার, এর সঙ্গে তো কোভিড আছেই। কোভিড থাকা অবস্থায় এই যে বন্যা হলো, এদিকে আপনার স্বাস্থ্য ব্যবস্থা তো মানা যায়নি, ডিস্টেন্সিং বলেন, হ্যান্ড ওয়াশিং বলেন, কিন্তু কল্পনাই করা যায় না। আর অ্যাপ্রোচটাও ছিল এমন একটা যে যারা সাধারণত আগে ইভেন ধরেন রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে ঝাঁপিয়ে পড়তো সেভাবে করতে পারে নাই। কারণ একটা হলো যে কোভিডের কারণে ভয় ভীতি সন্তুষ্ট ছিল, আরেকটা হলো আপনার যাতায়াত ব্যবস্থাও ভেঙে পড়েছিল। তারপরেও
আপনার সরকার যেভাবে ম্যানেজ করেছে, আমরা কোথাও কোনো যে একটা খুব বেশি হাহাকার বা খাদ্য অভাব এরকম আমরা দেখি নাই। এতগুলো আমি যে ডিজাস্টারের কথা বললাম, এইখানে তো অনেক কিছু, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এইখানে আপনার গ্রামের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা কিছুই ছিল না, এবং গ্রামের মানুষের মরালও ভেঙে গেছিল। এইসবের মধ্যে কোভিডের মধ্যে কোভিড যদি না থাকতো হয়তো বা ব্যবস্থাপনাটা একটু ভালো হতো। তারপরেও আমাদের এখানে দেখেন, আমি আশ্চর্য হয়ে যাই, যারা আপনার সরকারি চাকরি করে, যারা সেবা দেয়, তাদের মধ্যে এবার কিন্তু দেশপ্রেম দেখা যাচ্ছে। তারা কিন্তু অ্যাভয়েড করতে পারে, কিন্তু অ্যাভয়েড করে নাই। এই উপজেলায় যারা নির্বাহী কর্মকর্তা আছে তারা ঠিক মতো ডিউটি করছে। ইউনিয়ন পরিষদের যে নির্বাচিত চেয়ারম্যানরা আছেন কিংবা ওখানে গভর্নমেন্ট যে পিপিস আছে, সবাই কিন্তু তার নিজের দায়িত্ব পালন করেছে, কেউ দায়িত্ব ছেড়ে যায়নি এই কোভিডের মধ্যে। সুতরাং এই কারণটা হয়েছে, এটা দেশপ্রেম একটা কারণ, আর এটা হলো চেইন অফ কমান্ড। গভর্নমেন্টের যে চেইন অফ কমান্ড আছে সেটা শক্তিশালী। নাহলে দেখেন, এই যে যারা ফ্রন্ট লাইনার, তাদের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ফ্রন্ট লাইনার, তাদের অনেকে আক্রান্ত হয়েছে, কিন্তু তারা পিছিয়ে আসে। তারা এটা নিজেকে বলে মনে করেছে যে এটা আমার কর্তব্য, আমাকে কাজটা করতেই হবে। সুতরাং এই হিসাবেও আমি বলবো যে সরকারের একটা সফলতা অবশ্যই। আর ব্যাপার হলো কি, যদি কোনো জিনিসেরই প্রধান যদি শক্ত থাকে, তাহলে কিন্তু নিচের যতই কিছু বলেন ওগুলো ঠিক হয়ে যায়। কোনো ইনস্টিটিউশন প্রধান যদি করাপ্ট হয়, তাহলে সে কিন্তু নিচের গুলারে আপনার আর ঠিক করতে পারবে না। কেউ যদি নিচে করাপশন করে, কোনো মুখেই সে কথা বলতে পারবে না। এখানে আমরা একটা জিনিস দেখেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দিকটায় এমন ভাবে উনি পরিশ্রম করেছেন নিজেই প্রত্যেক দিন, যেটা আমরাও করিনি। আমরা তো ঘরে ছিলাম, স্টেট হোম। আপনিও বোধহয় ঘরে ছিলেন, এখনো আমরা ঘরেই আছি, এই পার্লামেন্ট করার পরেও ঘরেই আছে। ফখরুল ভাই আমাকে বলেছেন যে ঘরে ছিলাম? না, আপনাকে বলিনি, আমি দাদাকে বলেছি। আর ঘরে থাকাটাই বাঞ্ছনীয়। এটা তো ব্যাপার হলো কি, এই ভাইরাসটা এমন একটা জিনিস, এটা আপনার এর সঙ্গে তো কোনো কিছু বাহাদুরি করা বা কিছু করা ইটস ভেরি রিস্কি। সুতরাং নিজেকে ফার্স্ট সেভ করতে হবে, নিজেকে সেভ করে তারপরে যেতে হবে। কারণ অনেকেই আছে ডেসপারেট আছে, আমাদের প্রধানমন্ত্রী ডেসপারেটলি কাজ করেছেন। যখন এই কাজটা দেখেছে, আপনার অন্যান্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট তারাও কাজ করেছে। তো সুতরাং এখন যেটা হচ্ছে যে এইটা তো আমরা প্রস্তুত ছিলাম না, যে প্যান্ডামিক যে আসবে, চীন থেকে যেটা ছড়ালো, সেটা সারা বিশ্বেই। আমাদের তো টেকনোলজিও নাই, লোকও নাই, এক্সপার্টও নাই। কিন্তু যেসব দেশে এগুলোর এক্সপার্ট আছে, যারা বিশেষজ্ঞ আছে, যারা আপনার রিসার্চ ইনস্টিটিউট আছে, তারাও তো ফেল করেছে। কারণ তাদের কি ফেল করার জন্য আমি বলেছি যে ট্রাম্পকে সমস্ত দোষ দিয়ে আমরা কি বলেছি যে ট্রাম্প এবারে আবার হওয়ার সম্ভাবনা আছে। ট্রাম্প আপনার কি হচ্ছে, ওই কি বলে নোবেল প্রাইজের জন্য সিলেক্টেড হয়েছে। আপনার ওখানে লন্ডনে কি হয়েছে, আপনার যে প্রাইম মিনিস্টার উনি নিজে এফেক্টেড হয়েছেন। এফেক্টেড হওয়ার আগে বলছেন যে না, এটা হবে। এটা আমি বিশ্বাস করি না, এই প্যান্ডামিক এইভাবে টেস্ট করছে, কিছু হবে না, এটা হার্ড ইমিউনিটিতে যাবো আমরা, লাইক স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ। যখন আক্রান্ত হলেন, তারপরে হি চেঞ্জ দিস পলিসি, যে না, এটা তো ঠিক হয় নাই, এই পলিসিটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, আজ পর্যন্ত উনি যত পলিসি চেঞ্জ করে আবার ওই আপনার লকডাউনে গেছেন, মানে যে পলিসি সারা পৃথিবীতে ধরেছে, কিন্তু তাকে কি কেউ আন্দোলন হয়েছে? তাকে কেউ বলেছে যে আপনি পদত্যাগ করেন, আপনি সরে যান, আপনি এই মুহূর্তে আপনি ব্যর্থ? আমাদের দেশে তো মানে কোনো কিছু হলেই কথা হবে, কারণ ওটা হয়নি কেন জানেন? শুধু ওটার না, আপনার প্রত্যেকটা ইটালিতে বলেন, ফ্রান্সে বলেন, জার্মানিতে বলেন, সেকেন্ড ওয়েভ হচ্ছে। কেন হচ্ছে? এটা অ্যাক্ট অফ গড। অ্যাক্ট অফ গডের উপরে অত বেশি কথা বলা আমাদের ঠিক হবে না। এমন কথা হলো যে আমাদের মানুষ হিসাবে আমাদের যতটুকু করণীয়, এবং
কতটুকু বোধহয় এই বাংলাদেশে শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ ছাড়াও ব্যক্তিগতভাবে যারা মানুষ হিসেবে মনে করেছেন যে লোকজনের পাশে থাকা দরকার, তারা কিন্তু থেকেছেন। সাংবাদিকরা কাজ করছেন না। আমি শাহরিয়ার ভাইকে জিজ্ঞেস করব যে সাংবাদিকরা তো আপনার, আমি দেখেছি প্রথম দিকে একদম পুরো ওই কি বলে ওটাকে ড্রেসটা, ওই যেটা দিয়ে আপনার অপারেশন ইয়েতে কোভিড চিকিৎসা করার জন্য যায়, এটা পুরো মাথা থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত এটা পরেও তো সাংবাদিক ভাইরা কাজ করেছে। এখন না হয় জানি এখন জানা যাচ্ছে যে এটা হয় মুখ, নাহলে নাক, নাহলে চোখ, এই তিনটা জিনিস আবরণ করলে আর কিছু লাগে না। এটা তো এখন জেনেছি, আগে তো সারা শরীর আবরণ করে থাকতে হতো। সুতরাং এই এই যে কাজটা সাংবাদিক থেকে আরম্ভ করে সবাই কিন্তু এই নতুন অভিজ্ঞতাতে এই কাজটাকে ওনারা করেছেন। এখন কথা হলো যে এখন আমাদের এখানে কোভিডের এখন টেস্ট আসলে অনেক কম হচ্ছে, তবে ল্যাবরেটরি ছিল আগে 2-3টা, এখন 93টা হয়েছে, 93। কিন্তু ল্যাবরেটরি 93 হয়েছে। প্রতি ল্যাবরেটরিতে এক ব্যাচে প্রায় একদিনে ওরা ইচ্ছা করলে 2000-এর মতো করতে পারে। কিন্তু এটার মধ্যে যে সমস্যাগুলো হলো যে এক্সপিরিয়েন্স পিপল না, এক্সপিরিয়েন্স যারা করবে, যারা প্রথম কথা হলো যারা নমুনা সংগ্রহ করবে, নমুনা সংগ্রহ করার এক্সপার্ট নাই অত বেশি, এখনো হয়ে ওঠে নাই। তারপর কিটটা কিন্তু আমাদের দেশে হয় না, কিটসের একটা প্রবলেম আছে। তবে আমরা এই 93টা ল্যাব দিয়ে যদি আমরা এর কর্মক্ষমতা বাড়াতে পারি, তাহলে আমরা হয়তো সুফল বলবো না, তো আমি এটা বলবো আমি যে আমাদের স্ট্যাটিস্টিক্স আমাদের কোন দিকে অগ্রসর হচ্ছে। আপনি বেশি টেস্ট করলেই যে আপনার সংক্রমণ কমে যাবে তা নয়, ভাইরাস তার কাজ করে যাচ্ছে। আমি টেস্ট করে আমি আমার গবেষণার ব্যাপারটা আমি বুঝতে পারবো যে আসলে আমার বাংলাদেশের অবস্থাটা কি, কোন সময় এটা পিকে যাবে এবং পিক থেকে কখন নাম আরম্ভ করবে, এটা এখন তো আমি বলতে পারছি না। এখন আমার কাছে একটা ফিগারই আছে, আমি আগেও বলেছি, এটা হলো মৃত্যু প্রতিদিন কত হচ্ছে। এই ফিগারটা আমি কারেক্ট পাচ্ছি এই কারণে যে আমাদের সংবাদকর্মী ভাইয়েরা তো সমস্ত জায়গায় গ্রামে গঞ্জে ছিটিয়ে আছে। এখন প্রত্যেকদিন যখন আমার মৃত্যু সংবাদটা পাই, আজ পর্যন্ত এরকম কেউ চ্যালেঞ্জ করে নাই যে এই 5টা বা 10টা বাদ করেছে। সুতরাং এই একটা ফিগার যে প্রতিদিন যারা মারা যাচ্ছে, এই ফিগারটাই আমাদের কাছে গ্রহণযোগ্য ফিগার। আর অন্যগুলা তো টেস্ট আপনার 18,000 হচ্ছে প্রতিদিন, প্রায় অ্যারাউন্ড 18,000 15,000। একটা জিনিস হচ্ছে যে গত 7 দিন ধরে যতই টেস্ট হচ্ছে, সেই টেস্টের পার্সেন্টেজ অফ ইনফেকশন তো কমতেছে। এটা এক সময় এই ঈদের সময় বোধহয় 30%-এর মধ্যে উঠে গেছিল একদিন, ফর ওয়ান ডে। আর গত 7 দিন ধরে 14%-এর নিচে 12% আছে। আজকেরটা আমি পার্সেন্টেজ করি নাই, 1792 হয়েছে, 14,000-এর মধ্যে। এই পার্সেন্টেজটা আমি এখনো পাইনি। ফখরুল ভাই, আমি একটু জানতে চাচ্ছি, যেটা হচ্ছে যে এই যে মৃত্যু সংখ্যাটা ধরেন 4,000, আজকে ধরেন 4,600 যা হয়েছে, এটা কি যারা যেমন অনেক আছে যে আপনার ওদের মানে সিমটম নিয়ে মারা যাচ্ছেন কোভিড এর, যেমন কাশি আছে, জ্বর আছে, এটা কি মানে আমি জানি না এটা কি একসাথে যারা মারা গেছেন ধরেন হসপিটালে যান নাই বা কোভিড পজিটিভ বা নেগেটিভ জানেন না, কিন্তু ওনাদের যে রোগের যেগুলা সিমটম আছে এগুলো নিয়ে মারা গেছেন, এটা কি কাউন্ট করা হয় নাকি? একটু কাইন্ডলি। আচ্ছা, দেখবেন ওখানে একটা থাকে যে মনে করেন আজকে 34 জন মারা গেছে, তার মধ্যে দেখবেন যে হসপিটালে কতজন মারা গেছে, বাড়িতে কতজন মারা গেছে, বাড়িটা কিন্তু আলাদা করে দেয়। তো ওই ফিগারটা পেলো কোথায়? ওই যে বাড়িটা যে আলাদা করে দেয়, তখন ওখান থেকে আসে। বাংলাদেশে শুনেন আমি একটা কথা বলি, বাংলাদেশে যখন কোভিড আসে নাই, তখন প্রত্যেক দিনে সারা বাংলাদেশে 500 রোগী মারা যেত বিভিন্ন কারণে। 500 পেশেন্ট মারা যেত বাংলাদেশে প্রত্যেক দিন। আচ্ছা, এখন আমাদের কোভিড এসছে, কোভিডটা এই যে বাইরে যে আমরা বলি যে বাসায় মারা গেছে 10 জন কি 15 জন, তখন যদি কেউ বলতো যে না আমারটা ইনক্লুড করা হয় নাই, তখন উনি কিংবা সাংবাদিক যারা এই আপনার এর পিছনে লেগে আছে কাজ করছেন, ওনারা হয়তো বলতেন যে 10 জন বলছেন বাড়িতে মারা গেছে, আমার কাছে হিসাব তো 50 জন আছে। এটা বলে নাই, আজ পর্যন্ত কেউ বলে নাই। সুতরাং আমরা মনে করছি যে এই একটা ফিগারই আমাদের কাছে আছে সঠিক ফিগার। এখন
আমাদের অনেকে অনেকে বলেন যে আমরা প্রস্তুত ছিলাম না। একটু আমি বলি, বিশেষ করে আমাদের ইংল্যান্ডে কিন্তু এই হিসাব নিয়ে একটা মারাত্মক মানে সমস্যা হয়েছে এবং সংসদে দীর্ঘ আলোচনা হয়েছে। সরকারি হিসাবে ধরেন প্রায় 50,000 মারা গেছে ইউকেতে, কিন্তু ইউকেতে আরো 20,000 লোক মারা গেছে যারা হচ্ছে আপনারা জানেন এখানে যারা সিনিয়র সিটিজেন, যারা ওনার জন্য বিভিন্ন কেয়ার হোম রাখা হয়। এই হোম গুলোতে যারা মারা গেছেন 20,000 লোকের কিন্তু সরকার কাউন্টে আনে নাই। এটা নিয়ে কিন্তু সংসদে অনেক বিতর্ক হয়েছে। এই জন্য জিনিসটা জানার জন্য আমি প্রশ্নটা করেছিলাম। ধন্যবাদ। বুঝতে পেরেছি, এরকম অনেকখানি হয়েছে, হয়তো আমি জানি না, ইংল্যান্ডে হয়ে থাকতে পারে। আমাদের এখানে হয়েছে কি, আগের মতো আর নাই। জিনিসটা আপনি লুকাইতে পারবেন না, সেটা ভোটের ব্যাপারই হোক, আন্দোলনের ব্যাপারই হোক, কিংবা সরকারের গাফলতির ব্যাপারই হোক। আজকে যে এই যে জিনিসগুলো আমরা জানতে পারছি, এই যে ডাকাতির কথা, চুরির কথা, বড় বড় র্যানসামের কথা, এগুলো কে বের করেছে? সরকারই তো বের করেছে। সরকার বের করেছে বললে তো আমরা এগুলো বলতে পারতেছি যে আজকে এখানে ওই আপনার ক্যাসিনো যে দুর্ঘটনা হয়েছে, ক্যাসিনো সম্বন্ধে কে বের করেছে? সরকারই তো বের করেছে। তো সুতরাং এই যে বেরগুলা করা হয়, এই সম্বন্ধে আমরা বলি যে আমাদের এখানে এই যে মৃত্যু ফিগারটা, অনেকে বলার চেষ্টা করেছেন। ল্যান্সেট নামে একটা পেপার আছে, আমেরিকা থেকে বের হয়, তারা বলার চেষ্টা করেছেন যে তারা নাকি একটি গবেষণা করছেন যে কবরখানায় গেছে লোকজন, যেটা আমি বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইট, যে কবরখানায় যে তাকে খোঁজ দিতে হবে আর সেটা আমাদের পেপারে আসবে না, সেই পেপারটা ল্যান্সেটে বের হবে, এটা আশ্চর্যজনক ব্যাপার। আমাদের এখানে সংবাদকর্মীরা আনাচে কানাচে, উপজেলা না ইউনিয়ন লেভেল পর্যন্ত তারা কভার করে, দরকার হলে গ্রামেও তারা কভার করে। সুতরাং এইভাবে ওনারা একটা দিয়ে দিলেন যে এই আমাদের মনে হয় যে মৃত্যু ফিগারটা দিচ্ছে সেটা ঠিক না, আরো বেশি মারা গেছে। আমরা কবরস্থানে গিয়েছিলাম, কবরস্থানে আমরা হিসাব করেছি 2-1টা কবরস্থানে গেছে, এই আর কি। তো সুতরাং আমরা তো কোথাও না কোথাও দাঁড়াইতে হবে, বিশ্বাস করতে। আমরা তো বলছি যে টেস্টটা বেশি হয় নাই। এখন কথা হলো যে আপনার এইখানে সংক্রমণ আরেকটা কথা আপনার স্বীকার করতে হবে যে গ্রামে গঞ্জে, অত্যন্ত গ্রামে গঞ্জে কিন্তু করোনা নাই, ওরকম নাই। ডিস্ট্রিক্ট লেভেলের হেডকোয়ার্টারে আছে, উপজেলা লেভেলের সদরে আছে, কিন্তু ইউনিয়ন বেসিসে আপনি যদি ধরেন, আমাদের এখানে 4,000-এর বেশি ইউনিয়ন আছে। ওই ইউনিয়নগুলোতে 10%ও করোনা আক্রান্ত হয় না। আর সবচেয়ে মজার কথা হলো যে আমাদের ঢাকার মধ্যে যে বস্তিগুলো আছে এখানে আক্রান্ত হয় না, যেটা আমরা আশ্চর্য হয়ে যাই। যেটা করোনা আক্রান্ত হওয়ার একটা সাংঘাতিক ভাবে তৈরি হওয়া জায়গা। আমাদের চট্টগ্রামে ওই কক্সবাজারে যে ইটা আছে, ক্যাম্পটা আছে, আপনাদের ইয়েদের ক্যাম্প আছে, প্রায় ওখানে 12 লক্ষ লোক আছে, রোহিঙ্গা ক্যাম্প। ওখানে কিন্তু ওরকম ভাবে আক্রান্ত হয় নাই। আক্রান্ত হলে তো সর্বনাশ হয়ে যেত। এখন কথা হচ্ছে যে এখন এটা বিশেষজ্ঞরাই বলতে পারবেন ভালো করে। তবে টেস্ট কম হচ্ছে, টেস্ট বেশি হইলে, আমি আবার বলবো যে টেস্ট বেশি হইলে আমরা জানতে পারতাম যে অ্যাকচুয়াল পজিশনটা আমাদের কি। টেস্ট বেশি হলে আমরা জানতে পারতাম যে আমরা এখন পিক আওয়ারে আসি নাকি এখন আমাদেরকে আস্তে আস্তে নেমে যাচ্ছে। তবে মনে হচ্ছে লোকজন এই ভারতেও, কালকে আমি শুনলাম ওদের ডাক্তাররা বলতেছে যে এইটাকে আপনি নর্মাল ইনফ্লুয়েঞ্জার মতো মনে করেন। নর্মাল ইনফ্লুয়েঞ্জা এটা তো যাবে না। অনেক রোগ, কলেরা বলেন, যতগুলো প্যান্ডামিক আসছে একটা তো যায় নাই। ইনফ্লুয়েঞ্জা রয়ে গেছে, আপনার কলেরা এখনো হয়, বসন্ত রয়ে গেছে, এগুলা কিন্তু সীমিত আকারে হয়ে গেছে, একদম ওদের দুর্বল হয়ে গেছে। এখন কথা হলো যে আমাদের এখানে লোকজনের বিহেভিয়ার, আপনি এটা মনে করেন না যে লোকজন প্যান্ডামিক সম্বন্ধে জানে না, জানে। যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করবেন এই করোনার কথা, তারা জানে। জানার পরেও তারা বেছে নিয়েছে তাদের জীবিকার সঙ্গে করোনার কোনটা বেশি তাদের প্রয়োজন। মানে আপনি আশ্চর্য হবেন, একটা পরিবারে মনে করেন 10টা লোক আছে, 10টা লোকের মধ্যে যে লোকটি কাজ কর্মক্ষম সে বেরোচ্ছে, সে বেরিয়ে বলছে যে আমি যদি না বেরোই তো এমনি না খাই মরবো, আর আমি যদি বেরোই তাহলে আমি একা মরবো, পরে আর কেউ আসবে। নাহলে বলেন আপনি কি ফিলিংসে লোকজন বেরোচ্ছে?
আপনি কি মনে করবেন যে কেউ করোনা সম্বন্ধে অবহিত নয়? একটা লোক না, সবাই করোনা সম্বন্ধে অবহিত। যার সঙ্গে আপনি আলোচনা করেন করোনার সম্বন্ধে, করোনার ভয়াবহ সম্বন্ধে, করোনার আপনার অন্যান্য ইয়ের সম্বন্ধে সবকিছু তারা জানে। তারপরেও ঢাকা স্বাভাবিক হচ্ছে, ঢাকা শুধু সমস্ত বাংলাদেশ এবং আমি বলবো সমস্ত পৃথিবী, আমাদের দেশে তো তবুও আমরা যাদের সামর্থ্য আছে তারা মাস্ক পরি, আর বিদেশে যাদের সামর্থ্য আছে তারাও তো মাস্ক পরার বিরুদ্ধে আন্দোলন করছে। মাস্ক পরবো না, জার্মানিতে করেছে, স্পেনে করেছে, আপনার যুক্তরাষ্ট্রে করেছে, তারা মাস্ক পরবে না। তাদের মতো যুক্তি আছে, আমি কি জানি না কি যুক্তি ওটা। ওটা তারা বলছে যে এটা মাস্ক পরাটা কি বলবো, তাদের কালচারের এগেইনস্টে যায় এবং তারা মনে করে যে আমরা করোনাকে এইভাবেই মোকাবেলা করি। সুতরাং বিভিন্ন দেশ বিভিন্নভাবে করোনা মোকাবেলা করছে। তার জন্য আমি যে আমার সরকারকে দোষী করবো সেটা নয়, কারণ আমি জানতে চাইবো এইটা যে সরকারের আন্তরিক কিনা, আসলে উনি করোনা নিয়ে ভাবছেন কিনা। আসলেও ভাবছেন। সমস্ত আপনার দেখেন আমাদের এখানে যেভাবে লকডাউন হয়েছে, যেভাবে আপনার সরকারি কর্মচারীরা প্রথমে 10%, তারপরে 20%, তারপরে 25% অফিসে জয়েন করেছে। এখনো আমাদের পার্লামেন্টে সবাই কাজ করে না, একদিন কাজ করলে 3 দিন পরে আরেকদিন যায় কাজ করে। এই ব্যবস্থাগুলো কিন্তু এই করোনা যে আমাদের দেশে প্রিভেল করছে তার জন্যই করা হয়েছে। সুতরাং আমরা সমালোচনাটা করতে পারি কখন, সমালোচনা না করে আমরা যদি একত্র হয়ে, আমি একটা কথা বলবো, নওয়াজ হালিমা যেটা বলেছেন যে হ্যাঁ সবাই মিলে একত্র হয়ে আমরা কাজ করতে চাই, কিন্তু কথা হলো যে আমার সঙ্গে কেউ একত্র হবে না মনে করেন, তাই বলে আমি কাজ বন্ধ করে দেব তা তো নয়। আমি আমার নিজস্ব যতটুকু পারি সংগঠন, যেমন আমি মনে করেন বিএনপি করি, মনে করেন বিএনপি চাচ্ছে যে সরকারের সঙ্গে এক হয়ে, সরকার রাজি না, তার মানেই নয় যে বিএনপিতে হোপ ছেড়ে দেবে। বিএনপি তো একটা বড় দল, নিজস্ব পদ্ধতিতে তারা যেতে পারে জনগণের কাছে এবং জনগণকে যে তারা উদাহরণ সৃষ্টি করতে পারে যে আমরা গিয়েছি, আমরা দিয়েছি, আমাদের সঙ্গে তুমি যদি আসতা, আমরা যে জিনিসটা দিয়েছি, তোমাদের সরকার যেটা দিচ্ছ তার থেকে বেটার ওয়েতে আমরা দিচ্ছি, সুতরাং আমাদের সঙ্গে আসো, আমরা একসঙ্গে কাজ করি। ফখরুল ভাই, আপনি যেটা বলতেছেন যে বিশেষ করে আমরা দেখি বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই সব যে মহামারী বা বিশেষ ক্রাইসিস মুভমেন্টে কিন্তু সরকার বিরোধী দল সবাইকে নিয়ে বসে। আপনারা জানেন যে বিশেষ করে ভারতের মতো যেটা হচ্ছে মৌলবাদী দল বিজেপি ক্ষমতায়, ওরাও কিন্তু কংগ্রেস বা অন্যান্য বামপন্থী দলকে নিয়ে বসছে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? দেখেন, বসার ব্যাপারটা আমাদের তো রাজনীতিবিদদের মুখ দেখা দেখি না, একজনকে আরেকজনকে মুখ দেখা দেখে নাই শুরু না, আমরা সহ্য করতে পারি না তো একজন আরেকজনকে। এটা যদি আরো যদি আমরা প্র্যাকটিস করি, গণতন্ত্রটাকে আরো সহনীয় ভাবে হইতে হবে। আমি একদিনে তো এই সমস্যার সমাধান হবে না। সুতরাং ধরেন লন্ডনে এটা সম্ভব, কিন্তু ট্রাম্প তো করে নাই। ট্রাম্প কি ডেকেছে? ট্রাম্প তো ডাকেনি কাউকে তো ডাকেই নেই, সে তার নিজের থিওরি নিয়ে আছে। যাই হোক, সেটা তার ব্যাপার, এটা তো আমরা সমালোচনা করতে চাই না। অন্যান্য কোনো দেশ, এইটা তো আর ব্যাপার হয়েছে কি, একটা জিনিস আছে, বিশেষজ্ঞরা প্রথম দিকে বলেছিল যে এইটা হলো বিশেষজ্ঞদের কাজ, এটা নট দ্য ওয়ার্ক অফ এ পলিটিশিয়ান। সুতরাং পলিটিশিয়ানরা সরে যান, বিশেষজ্ঞদের সামনে নিয়ে আসেন, তাদের কথা মতো দেশ চলবে। এটা প্রথম দিকে বিশেষজ্ঞরা বলার চেষ্টা করেছিল এবং সব দিকেও বেশি বলেছিল। তারপরে দেখা গেল যে বিশেষজ্ঞের কথা তো আর সবাই শুনবে না, শুনতে অভ্যস্ত না। সেই জন্য বিশেষ করে আমাদের দেশে সরকার বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে কাজ করছে, এমন না যে বিশেষজ্ঞের কথার বাইরে ওনারা কাজ করছে। আমাদের এখানে টকশো প্রত্যেকদিন হচ্ছে, টকশোতে কেউ বাধা দিচ্ছে না, টকশো হাজার হাজার টকশো হচ্ছে এবং সেখানে অনেক বিশেষজ্ঞরা এসছেন, বিশেষজ্ঞরা বিভিন্ন মতামত দিচ্ছেন এবং সরকারের যে একটা প্যানেল আছে, এই করোনার প্রোটেকশন প্যানেল, এটা অনেক বড় প্যানেল, সেখানে বিশেষজ্ঞ, শুধু বিশেষজ্ঞ, এবং ওনাদের যে রেজাল্টটা, ওই বিশেষজ্ঞের রেজাল্টটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের অন্যান্য মন্ত্রণালয়, তারা ওইটা ইমপ্লিমেন্ট করছে। এরকম না যে নিজেরা নিজেদের বুদ্ধি দিয়ে এটা করছে, সেটা নয়। আর আরেকটা হলো
যে প্রণোদনা পয়সা করে। আপনি দেখেন 1,10,000 কোটি টাকা বিভিন্ন খাতে এই সরকার বরাদ্দ করেছে, 1,10,000 কোটি টাকা। এখন আমাদের যে চেইনটা সরকার বরাদ্দ করার থেকে আরম্ভ করে একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে লোকটা পাবে কিনা, এই চেইনটা আমাদের তো ঠিক নাই। এই যে করাপশন আমাদের দেশে, এই করাপশনের জন্য তো এই চেইনটা ঠিক নাই। সুতরাং এখানে আমাদের কিছু প্রবলেম হচ্ছে যে সরকার যা দিচ্ছে এবং ব্যাংকও ঠিক মতো পৌঁছাতে পারছে না। কি করবেন এখন? কথা হলো যে এগুলা তো আমাদেরকে আরো বেশি আমি বলবো কি দেশপ্রেমটা আনতে হবে, মানুষের প্রতি দরদটা আনতে হবে। যখন আমার নিজের হয় বা নিজের আত্মীয় স্বজনের হয়, সেই কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। চিন্তা করলেই আমরা এই চ্যানেলটাকে, এই যে ডিস্ট্রিবিউশন চ্যানেলটাকে ঠিক করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি। আবার আসবো আপনার কাছে। আমি যাব আমাদের সাংবাদিক শাহরিয়ার হাসানের কাছে, আমাদের চট্টগ্রাম ওয়াজনের ব্যুরো প্রধান। শাহরিয়ার ভাই, আপনার যদি দর্শকরা অনেক প্রশ্ন রেখেছেন আমাদের অতিথিদের কাছে, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ধন্যবাদ আপনাকে। খুব মনোযোগ দিয়ে শুনছিলাম তিনজন সম্মানিত আলোচকের কথাগুলো, এবং আমি আলোচনা অনুষ্ঠান চলাকালীন আপনার যারা মন্তব্য লিখছেন আপনাদের আলোচনা শোনার পর সেই মন্তব্যগুলো পড়ছিলাম। খুব মজার ব্যাপার হচ্ছে কি জানেন, আমরা এখানে কথা বলছি সরকারের সফলতা ব্যর্থতা কিংবা জনগণ কি ভাবছে না ভাবছে ইত্যাদি নিয়ে, এবং কমেন্টগুলো পড়ে আমার একটু বেশ ভালো লাগলো যে ওখানেও সরকার কি করছে না করছে সেগুলো উপস্থাপন করা হচ্ছে, এবং পক্ষান্তরে সরকারের যেসব ব্যর্থতাগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু একজন আরেকজনের সঙ্গে কথা কাটাকাটি করছেন, অর্থাৎ ভদ্র অর্থে তারা আলাপ আলোচনা করছেন। আমার যেটা খুব ভালো লেগেছে। আজকে আলোচনায় আমি অসম্ভব রকমের প্রাণিত হয়েছি এই জন্যই যে আলোচকরা এত সুন্দরভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, অর্থাৎ আমাদের কি করা উচিত বা কি হচ্ছে না কি হচ্ছে প্রতিটা বিষয় নিয়ে একজন আলোচক অন্য আলোচকের প্রত্যুত্তরে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে আলোচনা অনুষ্ঠানটা খুব সফল বলে আমি মনে করি, এবং যারা শুনছেন বা দেখছেন তারা নিশ্চয়ই প্রাণিত হবেন। আমি দু একটা কমেন্ট বাছাই করে বলি। আব্দুল সেলিম নামে একজন লিখেছেন, স্বাধীনতা পরবর্তী সব সরকারই বিরোধী দলে থাকলে জনগণের কল্যাণ নিয়ে ভাবে, সরকারে থাকলেই জনগণ উপেক্ষিত। একটা। আরিফুল ইসলাম নামে একজন লিখেছেন, এত সুন্দর মূল্যবান কথা বলার জন্য নবী নেওয়াজ ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই দুটো কমেন্টস তুলে ধরার একটা কারণ আছে। প্রথমটা আমি তুলে ধরেছি এজন্যই যে সরকারের প্রতি মানুষের যে আস্থা কিংবা বিশ্বাসের জায়গাটা, সেই জায়গাটা এখনো পরিপূর্ণ নয় বলেই, অথবা সেটাও লক্ষ্য করা যায় না বলেই জনগণের কাতারে দাঁড়িয়ে বলতে বাধ্য হয়, বিরোধী দলে গেলে মায়া কান্না খুব বেশি থাকে জনগণের জন্য, সরকারে গেলেই জনগণ উপেক্ষিত হয়। এই বিষয়টা আমাদেরকে ভাবার বিষয়, বাস্তবতার সাথে কতটা সমন্বয় আছে সেটা আমরা ভাবতেই পারি। দ্বিতীয়টি হচ্ছে, আজকে আলোচনা অনুষ্ঠানটা যে সত্যিকার অর্থে সফল একটা অনুষ্ঠান সেটি প্রমাণ করে আরিফুল ইসলামের মন্তব্যে যে এত চমৎকার কথা বলার জন্য। এখন আমি সরাসরি আসি নবী নেওয়াজ ভাই, আপনি এত সুন্দর আলোচনা করেছেন যে আপনাকে কোনো কিছু বলার নেই, অর্থাৎ যেগুলো বলার সেগুলো আপনি বলেন। দেশের সরকার যেভাবে ইন্টারনেটের সমস্যা হচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? জি জি, এখন বলেন। জি, আমরা সরকার আছেই জনগণের উন্নয়ন করার জন্য, জনগণের। নওয়াজ ভাইয়ের প্রশ্নটা আবার করেন কাইন্ডলি, শোনা যায়নি। আচ্ছা, নওয়াজ ভাই বুঝতে পারিনি, বলেন। শাহরিয়ার ভাই বলেন, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, না, আপনার বক্তব্য আমি শুনেছি। ওখানে আপনাকে কিছু আমি জানতে চাইবো, জিজ্ঞেস করবো, তেমন কিছু আপনি রাখেননি। আপনি খুব চমৎকার করে সবগুলো কথা উপস্থাপন করেছেন। একটা জায়গায় আপনার কাছে আমার একটু প্রশ্ন আছে, আপনি কি শুনতে পাচ্ছেন এখন? জি, শোনা যাচ্ছে। জি জি, বলেন বলেন। জি জি, আপনি একটা জায়গায় উল্লেখ করেছেন, এবং যথার্থ অর্থে সত্যি, যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিচ্ছেন এবং যে কথাগুলো সরকারের বিভিন্ন যে হ্যান্ডস আছে তাদের কাছে যেভাবে পৌঁছাচ্ছেন কাজ করার জন্য, তারা সত্যিকার অর্থে কাজ করছে এবং এতে করে জনগণ উপকৃত হচ্ছে। এটা আমিও স্বীকার করি, যে কেউ সেটা স্বীকার করবে। একটা প্রশ্ন থেকে যায়, আমরা কেন বা সরকারের প্রতিটা প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠান কেন প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষা করবে? প্রধানমন্ত্রীর নির্দেশনা অফিসিয়ালি একটা আছেই যে তিনি দেশের জনগণের কল্যাণের জন্য যে ডিপার্টমেন্ট যে জায়গায় আছে তার যে কাজ সে কাজটা, কিন্তু
সেই কাজটা তাকে করানোর জন্য প্রধানমন্ত্রীকে আলাদাভাবে নির্দেশ দিতে হবে বা শেখ হাসিনাকে আলাদাভাবে সেটার জন্য কাজ করতে হবে, এটা আমাদের মাথায় একটু একটু কেমন যেন ব্যাখ্যাপ্পা মনে হয়। প্রধানমন্ত্রী নিশ্চয়ই কাজ করবেন, কিন্তু এর অর্থ এই নয় যে প্রতিটা বেলায় তাহলে যদি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কিংবা শেখ হাসিনা যদি কোনো কারণে যদি ফিজিক্যালি অনুপস্থিত থাকেন, তখন আমাদের কি অবস্থা হবে, তখন কে নির্দেশনা দেবে, সেই প্রশ্নটা এসেই যায়। তো সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী নির্দেশনা মেনে প্রতিটা সরকারের যে প্ল্যাটফর্মগুলো আছে তারা যদি কাজ করে, সেটি সরকারের কাজ এবং সেটি করা উচিত মনে করি। প্রধানমন্ত্রী নিশ্চয় পর্যবেক্ষণ করবেন। তো নবীন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি চমৎকার কথাগুলো বলেছেন, বিরোধী দলের কথাগুলোকে আপনি চমৎকারভাবে উপস্থাপন করেছেন এবং এটাই সত্যি যে প্রত্যেকটা সরকার যে সফল হবে তা তো নিশ্চয়ই নয়, এক দুটো ভুল থাকতেই পারে, ধরে 50টা ভুল থাকতে পারে। আমি সেটা মেনে আমি কাজ করছি। আপনি সেই জায়গাটি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নেওয়াজ হালিমা আলী, আমি কমেন্টসে দেখলাম প্রচুর মানুষ আপনাকে খুব প্রশংসায় করছেন। আপনি প্রচুর কোভিড-19 যথেষ্ট কাজ করেছেন বলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং নবীন ভাইয়ের বেলাও সেটা হয়েছে এবং আমাদের মাননীয় সংসদ সদস্যের বেলাও সেটা হয়েছে। যাক, সেটা নয়। আপনি বলেছেন সংকটে সকল রাজনৈতিক দলকে এক করার কোন রেওয়াজ আমার দেশে নেই। অত্যন্ত সত্যি একটা কথা বলেছেন আপনি। এই পর্যন্ত বাংলাদেশে সংকটকালীন সময়ে সরকার এবং সবগুলো বিরোধী রাজনৈতিক দল একসাথে এক টেবিলে বসে একটা ঐক্যমত্যে পৌঁছে জনগণের জন্য কাজ করবে, সেটা আমরা লক্ষ্য করিনি কখনো, কোনো সময়। ইভেন কোনো সরকারের আমলই নয়, এটা শুধু আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকার তা নয়, এর আগের যে সরকারগুলো আছে তাদের সময় সেটা হয়নি। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য এটা যে আমরা এটা করতে পারি না। এবং খুব সুন্দরভাবে মাননীয় সংসদ সদস্য একটা জিনিস একটা কথা উপস্থাপন করেছেন যে মুখ দেখা দেখি তো নেই আমাদের রাজনৈতিক দলের বিরোধী দলের মাঝে আলোচনা হবে কি করে। চমৎকার কথা বলতে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের সামগ্রিকভাবে জাতির জন্য এটা অত্যন্ত দুঃখের, আমরা সেটাকে পৌঁছতে পারছি না। আপনাকে যদি একটি প্রশ্ন রাখি, এই সংকট থেকে উত্তরণের জন্য সরকার নাই সাড়া নাই দিবে, আপনারা তো জোট করেন নির্বাচন করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য বিভিন্ন দল 8 দল 20 দল 22 দল জোট করেন। সরকারকে বাদ দিয়ে আপনারা সবগুলো বিরোধী দলে জোট করতে পারেননি কোভিড-19 মোকাবেলা করার জন্য, সবগুলো দলকে একসাথে করতে পারেননি। সেই জায়গায় বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বৃহত্তর রাজনৈতিক দল, আপনাদের একটা ক্যারিশমা আছে, আপনারা তো পারতেন সেই জায়গায় নেতৃত্বের জায়গাটুকু নিতে, সরকারকে এক পাশে রেখে দিয়ে যদি নেতৃত্বের জায়গাটা আপনারা আজকে নিতেন, আজকে আপনারা অনেক প্রশংসার দাবিদার হতেন এবং দেখতেন যে আপনাদের কাছে জনগণ আপনাদের কাজের অনেক মূল্যায়ন করত। তো সেই জায়গাগুলো মনে হয় একটু ভাবা উচিত আমাদের। তারপর মাননীয় সংসদ সদস্য, আপনি খুব চমৎকার কথাগুলো বলেছেন, একটু দ্বিমত নয়, আমি একটু আপনাকে একটু ইঙ্গিত দিয়ে বলতে চাই। সেটি হচ্ছে কি, সরকারের প্রতিটা অঙ্গন চেইন অফ কমান্ড খুব ভালো চলেছে, একটা জায়গায় আপনি উপস্থাপন করেছেন। সরকার চমৎকার কাজ করেছে, ভালো কাজ করেছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের প্রত্যেকটা জায়গায় কাজ করছে। কিছু দোষ আমাদের আছে এবং কিছু দোষ নয়, কিছু দোষগুলো মহামারীর মতো দোষ। যেমন ধরুন আইজিপি মহোদয়, যেদিন তিনি তার দায়িত্বভার গ্রহণ করেছেন সেদিন তিনি স্পষ্টভাবে বলেছেন পুলিশ কিভাবে কাজ করবে, দেশের কল্যাণের জন্য পুলিশকে কি কি করতে হবে, স্বচ্ছতার জন্য পুলিশকে কি কি করতে হবে। ধন্যবাদ জানাই আইজিপি মহোদয়কে। তারপরও এই কোভিড-19 মধ্যে টেকনাফের ওসি প্রদীপ দাস যে কাজটা করেছেন, ইভেন কি টেকনাফ থানায় কোনো সাধারণ মানুষ কখনো প্রবেশ করতে পারেনি, টেকনাফ থানার প্রধান ফটক বন্ধ থাকতো, জনগণকে ঢুকতে দিত না, জনগণ থানার বাউন্ডারির ভিতর যেতে পারতো না কখনো, এমন একটা নৈরাজ্যকর অবস্থা তখনকার ওসি প্রদীপ দাস করে রেখেছিল। এই আইজিপি ক্ষমতায় আসার পরও সেটি বহমান ছিল। চেইন অফ কমান্ড যদি থাকে, পুলিশ সুপার কি কক্সবাজারের পুলিশ সুপার, উনি কি জানতেন ওনার ওসি কি করেন না করেন, ওনার ওসি কতটুকু জনগণের সাথে সম্পৃক্ত না সম্পৃক্ত? তার মানে কি, চেইন অফ কমান্ডকে ভুল উন্নীত করার জন্য কিছু কতিপয় সরকারি কর্মকর্তা আছে সে করলে দেশের জন্য উপকার হবে, জনগণ আস্থাশীল হবে আরো বেশি। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য। আমার কথা শুনেছেন আপনার মনোযোগ দিয়ে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শাহরিয়ার ভাই, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে অনুষ্ঠানে আমরা খুব সংক্ষিপ্ত করবো। আমি যাব আমাদের বিএনপির কেন্দ্রীয় নেত্রী, সাবেক সাংসদ নওয়াজ আলিমা আলিয়াপার কাছে। আলিয়াপা, আপনার কিছু প্রশ্ন রেখেছেন আমাদের শাহরিয়ার ভাই, যে একটু বলেন। ধন্যবাদ রূপকদা। আমাকে শুধু শাহরিয়ার ভাই প্রশ্ন করেছেন তা নয়, আমাকে বাকি 3 জনই অনেক প্রশ্ন রেখেছেন, মানে অনেক প্রশ্ন আমার একারই দরকার। যাই হোক, আমি সংক্ষেপে বলবো, আমি অন্যান্যদের মতো চেষ্টা করব আর কি, মানে দীর্ঘ না করার, সংক্ষেপ করার।
আমি প্রথমে আসি নবী নেওয়াজ ভাইয়ের কথায়। উনি বলেছেন যে 12 বছর একটানা চালালে, মানে রাষ্ট্র পরিচালনা করলে সবকিছু নখদর্পণে থাকে বিধায় মানে মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু একা করছেন এবং তিনি সবকিছু সমাধান করে ফেলছেন, ব্যাপারটা এরকম। আর ভুল ধরাবার জন্য মানে বিরোধী দল দরকার। তো আমি একটু বিনয়ের সাথে জানতে চাই যে কত ভুল করলে সেটাকে ওরা ভুল বলবেন, আর কত ভুল করলে সেটাকে ভুল বলতে চান, এই একটা কথা। আর হচ্ছে ফখরুল ভাই লম্বা মানে বক্তৃতা করেছেন, দীর্ঘ বক্তৃতায় আমার একটু বুঝতে কষ্ট হয়েছে যে ডাক্তাররাই কম বুঝেন নাকি বাংলাদেশের জনগণ সকলেই ডাক্তার হয়ে গিয়েছে। এটা একটু আমার একটু বুঝতে একটু কষ্ট হয়েছে, আমি আসলে ক্লিয়ারলি বুঝতে পারি নাই, সরি। তো উনি বলেছেন যে যেই মানে বন্যাতে যে ভোগান্তিগুলা হয়েছে, তো উনি স্বাভাবিক বন্যার চেয়ে উনি ম্যানমেড যে কথাটা বলেছেন যে আমাদের এই ড্রেনেজ সিস্টেম, অতিবৃষ্টি ইত্যাদি নিয়েও কথা বলেছেন। কিন্তু আজকে বোধহয় আমাদের মানে বন্যা পরবর্তী যে সমস্যা তার মধ্যে এগুলো এসে গেছে। তো এটা তো সত্য যে 7,31,000 লোক বাড়ি ছেড়েছে। তো তাদের আবাসনের জন্য ওনাদের একটা, যেহেতু ওরা মানে সরকারি দলের পার্ট আছেন, এখন আর বাংলাদেশের কোনো সংসদে কোনো বিরোধী দল বলে কিছু নেই, তো ওনারা হয়তো বন্ধু হিসেবে এগুলো বলতে পারেন। আর আরো বলেছেন যে আমরা কি করছি, আমরা কেন মানে সরকারকে সব দুর্যোগে কিংবা মাঝে যে শুধু সরকারই করবে, আমরা বসে আছি কেন? না, আমরা কিন্তু বসে না। প্রথম আমাদেরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদেরকে বলেছিলেন যে আমরা যেন একটি কমিটি করে ফেলি, এবং ওনার জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে বাংলাদেশের আমি যেহেতু ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, সারা বাংলাদেশে আমরা কিন্তু কমিটি করেছিলাম, বিভাগওয়ারি কমিটি করেছিলাম, বিভাগগুলো তার স্ব জেলায় কমিটি করে একদম জেলা প্রত্যন্ত অঞ্চলে আমরা কাজ করেছি। আমরা প্রথমে অ্যাওয়ারনেসের কাজটা করেছি, অতঃপর আমরা ত্রাণে চলে গেছি। আমরা মানে মানুষকে মুখোশ থেকে হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে যত রকম অ্যাওয়ারনেস ডেভেলপ করা যায়, মানুষকে কনসাসনেসে আনা যায়, সবগুলো আমরা পালন করেছি। আমরা কিন্তু বসে থাকিনি। আপনি বলেছেন যে আমরা নির্বাচনের সময় হলো এই যে কি বলে, নির্বাচনের সময় আমরা অনেককে সাথে নিয়ে নির্বাচনী করি, জোট করি। আমরা জোট নয়, শুধু আমরা সাধারণ মানুষকে নিয়েও আমাদের দল আমরা কিন্তু কাজ করে গেছি। এবং আমাদের গত মে মাসের একটা পরিসংখ্যানে আমরা 65 লক্ষ পরিবারকে, আমরা 65,000 পরিবারকে আমরা একসাথে মানে ত্রাণ দিয়েছি। সেখানে প্রায় 2.5 কোটি লোককে ত্রাণ দিয়েছি। আমাদের ওইটা ওই মানে রোজার সময়কার যে ওইটা। এখন পর্যন্ত আমরা আমাদের ত্রাণের কাজ অব্যাহত রেখেছি। সরকার আমাদের ডাকুক বা না ডাকুক, আপনি জেনে থাকবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহত্তম দল এবং জনগণের দল, এবং আমরা মানে মানুষের খুব কাছাকাছি আছি। যে কারণে আপনারা হয়তো সরকারি দলের পার্ট, সেহেতু আপনারা হয়তো নেই, কতটা জনগণের সাথে আছেন আমরা জানি না, কিন্তু আমরা কিন্তু মানে আছি। আর আপনারা আমাদেরকে দেখতে পানি, সেটা হয়তো আজকে সাংবাদিক ভাইকে বলবো যে আমরা যে প্রোগ্রামগুলো করছি, মানে অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক যে আমরা যে প্রোগ্রামগুলো ক্রমাগত করে যাচ্ছি, সেই প্রোগ্রামগুলো কিন্তু মানে সঠিকভাবে মিডিয়াতে আসছে না। আমরা কিন্তু ব্যাপকভাবে কাজ করছি, আমি ব্যক্তিগতভাবে কাজ করছি। আমি দেখছি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই টিম করে কিভাবে আমরা কাজ করে যাচ্ছি। তারপরে আরেকটা মানে আমাকে বলেছেন যে বাংলাদেশে কোনো মানুষ
যে মৃত্যুর হার নিয়ে কথা উঠেছে, যে বাংলাদেশের মানুষ তো এমনি মারা যেত, অনেক লোক মারা যেত এই কোভিডের আগে, তো মৃত্যুর হারটা নাকি খুবই কম। কিন্তু আসলে ওই যে রূপকদাও একটু সাহায্য করলেন কোভিডে যে কোভিডে আক্রান্ত হয়ে বা এই এই লক্ষণে শনাক্ত হয়ে মারা যাচ্ছে, বেমালুম ফখরুল ভাই সেটা একদমই বললেন না, বললেন বরং যে ঘরে যারা থাকে মারা গিয়েছে তাদেরকেও নাকি এই এই যে সংখ্যা, মৃতের সংখ্যা, যেমন আজকে এই যে 34 জন না কতজন মারা গিয়েছে, তো এইটাও নাকি যারা ঘরে ছিল তারা প্লাস হসপিটালে যারা ছিল তাদের সংখ্যা। কিন্তু আমি যদি বলি যে এটা 4 ভাগের 1 ভাগও নয়, প্রচুর লোক করোনায় মারা যাচ্ছে যাদের সংখ্যা খুব সচেতন ভাবে জানানো হচ্ছে না। তার কারণ হচ্ছে আপনি বলেছেন, আপনি বারবার ট্রাম্পের কথা বলেছেন ফখরুল ভাই, যে ট্রাম্প সফল, তার মানে সে কি কি করেছিল করোনায়। আমাদের কথাটা ওখানেই ছিল যে এই রোগটা এমন রোগ যা বিএনপি, আওয়ামী লীগ কিংবা কাউকে চেনে না, মানুষ চেনে না, সুতরাং এর লিভিং একটি বডি দরকার, সেটা মানুষ। সেইখানে আমরা প্রথম থেকে বলতে চেয়েছিলাম যে সচেতনতাটা খুব জরুরি, কিন্তু আপনারা তখন একটি মানে বিশেষ জন্মদিন পালনের জন্য এত বেশি ব্যস্ত ছিলেন যে সচেতনতাটা প্রোগ্রামটা আপনারা করেননি। এটা কিন্তু আমরা করেছি, আমরা বারবার মানুষকে বোঝাতে চেষ্টা করেছি। এর কারণ আপনার এই উন্নত দেশের আপনি যে এত উদাহরণ টানলেন, লন্ডনে কি হয়েছে, আমেরিকাতে কি হয়েছে, জার্মানি কি হয়েছে, বলতে চাই যারাই সচেতন ছিল না তারাই ভুগেছে, তার দেশেই বেশি হয়েছে। তারা কখনো বলেছে যে তারা এটাকে মানে পাত্তা না দেওয়ার কারণে তারা এইটাকে কখনোই পরামর্শ করে ডাক্তাররা যেভাবে বলে সেভাবে চলে নাই, হু যেভাবে বলে সেভাবে চলে নাই। কিন্তু আপনি কি দেখেননি যে ইন্ডিয়াতে এটার প্রকোপ কত বেশি? তথাপিও কেরালা রাজ্যে এটা একেবারে তাদের সচেতনতার কারণে কেরালা রাজ্যটি কিন্তু ইন্ডিয়াতে হয়েও তারা কিন্তু বেঁচে গেছে। আপনি আমার আশেপাশের দেশ দেখেন, আপনি যতই মোড়ল দেশগুলোকে দেখাচ্ছেন, সেটা আপনি কেন বুঝতে চেষ্টা করছেন না যে তারা সচেতন ছিল না, তারা পাত্তা দেয়নি, তাই ভোগান্তি এত, তাই তাদের মৃতের হার এত বেশি। তারা হয়তো মৃতের হার আমাদের দেশের মতো লুকো ছাপা করতে চায়নি, চুরি করতে চায়নি। কিন্তু আপনি দেখেন নেপালের অবস্থা দেখেন, ভিয়েতনামের অবস্থা দেখেন, আমাদের পার্শ্ববর্তী সকল মালয়েশিয়া থেকে শুরু করে যতগুলা দেশ আছে আপনি দেখেন, এসব দেশে কিন্তু মৃতের হার নাই বললেই চলে। এর কারণটা কি? এর কারণটা তাদের দেশেও কিন্তু লোক সংখ্যা কম নয়, তারাও কিন্তু মানে আমাদের খুব পাশে এশিয়ার মধ্যে, কিন্তু তারা কিন্তু ভোগে নাই। আমরা ওই জায়গাটাতে বোঝাতে চেয়েছিলাম যে এই রোগটা ছোঁয়াচে রোগ, এর নিষ্কৃতি। আপনি উদাহরণ দেন বারবার, আপনারা এখানে যারাই আসেন তারাই উদাহরণ দেন যে ওই দেশগুলা কি করেছে আর আমরা কি করছি। বাহবা পাওয়ার জায়গাটা এটা নয়, এটা ছিল যে সচেতনতাটা কেন দরকার, এই রোগের থেকে বাঁচার উপায়টা জানা দরকার ছিল। যাই হোক, রোগ তো ঢুকেই পড়েছে দেশে। এখন আপনি রোহিঙ্গাদের কথা বললেন, বস্তির কথা বললেন, আমরা তো নিজেরাই জানি যে এখানে কত অনিয়ম হয়েছে। এই অনিয়মের মধ্যে আজকে যেমন আমাদের আলোচনাটা আটকেই গিয়েছে বন্যা আর কোভিডের মধ্যে, দেশে নানাবিধ অন্যায় শুরু হয়েছে, কিন্তু এই কোভিডের এই কর্ম হারানো মানুষদের জন্য, এই নানাবিধ সামাজিক অবক্ষয়ের জন্য, যে কারণে নানাবিধ সামাজিক অবক্ষয় বেশি বৃদ্ধি পেয়েছে। যার কাজ থাকবে না সে করবেটা কি? তো যেটা বলছিলাম যে কেন কম হয়েছে আর কেন কি করা উচিত ছিল, আমরা শুধু বাহবা পেতে চাইছি, এটা ঠিক নয়। মৃত্যুর হার এটা মিন করে না যে মৃত্যুর হার কম হলেই বা কম দেখাতে পারলেই আপনি কোভিড-19 প্রতিরক্ষা পেয়েছেন বা আপনি সফল হয়েছেন। আমি জানি তারা অবিশ্বাস করেছে, তারা এই যে আমি উপপ্রচার তাতে বাংলাদেশের 100-র বেশি ডাক্তার মারা গিয়েছে। আপনি এটা জানেন যে এই অনিয়মের সময় কিভাবে এই প্রণোদনা প্যাকেজ নিয়ে সিনেমিনি খেলা হয়েছে, কিভাবে ধোঁকা দেওয়া হয়েছে, একটা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আত্মসাৎ করা হয়েছে হাজার হাজার মানুষের প্রাপ্যকে। আপনি এটা জানেন যে কিভাবে মানে এই ত্রাণের কার্যে
কতটা অবহেলা হয়েছে, কতটা অব্যবস্থাপনা ছিল, কি পরিমাণ অনিয়ম হয়েছে, চুরি ডাকাতি রাহাজানি দলীয় ভাবে কিভাবে হয়েছে, এবং সকল যারা ধরা পড়েছে সকলেই কিন্তু আওয়ামী লীগের কোনো না কোনো সংগঠনের সাথে জড়িত। এবার যদি বলেন যারা ধরা পড়েছে সরকারের ইচ্ছায়, একদমই না। বাংলাদেশ নামক রাষ্ট্র নয়, শুধু সারা পৃথিবীতে যত রাষ্ট্রই আছে না কেন তাদের কয়েকটা অর্গান থাকে, তারা সরকারকে, তাদের বিভিন্ন সংস্থা থাকে, বাহিনী থাকে, গোয়েন্দা বিভাগ থাকে, তারা সবসময় সরকারকে সঠিক তথ্যটা বলতে চায়। আপনি যে ক্যাসিনোর কথাটা বললেন ফখরুল ভাই, যে ক্যাসিনো ধরেছে সরকার, নো, ক্যাসিনোটা যেখানে ঘটেছে তার অতি নিকটেই থানার কাছে তাদের অফিস ছিল, দীর্ঘদিন যাবত এখানে অনিয়ম হচ্ছিল। এটাকে জেনেও এটার থেকে যে কি বলে একটা বিশেষ চাঁদা পাওয়ার জন্যই নাকি আমরা যেটা জেনেছি ছিল, যখন মাত্রা ছাড়িয়ে গিয়েছে তখন ঠিক তেমনি ভাবে শাহেদদের ব্যাপারটা ধরে। শাহেদকে আপনারা ধরেছেন, এখানে আপনাদের ক্রেডিট আছে? নো, শাহেদদের নামে ধানমন্ডি থানাতে 32টা মামলা হয়েছিল 2016-তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে যে এই প্রতারককে ধরিয়ে দিন মর্মে। সেটা কিন্তু এই 2020-এ এসে আপনারা ধরলেন, যখন বাইরে থেকে আমাদের জনশক্তিকে, আমরা যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে ফিরিয়ে দিচ্ছিল। কারণ হচ্ছে বাংলাদেশের এই কোভিড জালিয়াতির যে রমরমা খবর বেরিয়েছিল, আপনি ভালো করে জানেন, নিউ ইয়র্ক টাইমস পত্রিকাতে এসেছিল যে বাংলাদেশের কোভিড জালিয়াতি রমরমা ব্যবসা চলছে। আপনি চিন্তা করতে পারেন কি অনিয়মের খবর পৃথিবীতে, বাংলাদেশের অবস্থানটা কোথায় থাকে? রমরমা জালিয়াতির ব্যবসা, সার্টিফিকেটে রমরমা জালিয়াতির ব্যবসা চলছে। তখন কিন্তু আপনার বাধ্য হয়েছেন শাহেদকে ধরতে। তার আগে শাহেদ রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সেনাপ্রধান বলেন, সেই সব জায়গায় চলে গিয়েছে। এইসব জায়গায় যেহেতু প্রোটোকল মেনটেন করতে হয়, অনেকগুলো ধাপ পেরিয়ে যেতে হয়, তার কিন্তু কিছুই বাধা পড়েনি। র্যাডাম তারা আমাদের মতোই এরকম টক করেছে, লাইভ শো করেছে টিভিতে, বুঝতে হবে এগুলা। কোনোটাও কিন্তু ধরেননি এ পর্যন্ত, যতটাই বলেন না কেন। আপনি পাপিয়ার কথা বলেন, পাপলুর কথা বলেন, তার ওয়াইফের কথা বলেন, আপনি যে সাবরিনার কথা বলেন, ডাক্তার সাবরিনার কথা বলেন, আপনি যে ঢাকা ইউনিভার্সিটির শহর রেজিস্ট্রার যে ছিল মেয়েটা শারমিন, তার দুর্নীতির কথা বলেন। একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সে চাকুরিরত অবস্থায় ব্যবসা করছে, কত অনিয়ম। এখন যেটা ধরবেন সেটাই খালি বলবেন, তারপরেও আবার বলবেন যে প্রাইম মিনিস্টারের সদিচ্ছা। দুঃখজনক এইসব জিনিস, মানে আমরা বারবার এটা আর কত বলা যায়, এত তো বারবার তো আর বলা যায় না এসব কথা, কত বলবো বলেন। তো এই গেল একরকম। তারপরে বলেছেন যে আপনাকে একটু বলতে চাই, মানে বলেছিলেন যে রোহিঙ্গাদের হচ্ছে না, ইয়েতে হচ্ছে, আপনি হচ্ছে না কিভাবে বলেন? কিভাবে বলেন? মানুষ যাচ্ছে না টেস্টে, মানুষের আস্থা নাই। মানুষ জানে যে টাকা খরচ করে কি আমি ভুয়া সার্টিফিকেট নিতে যাব, এই কারণেই যাচ্ছে না। আর আপনি এটাও তো জানেন এই ভাইরাসটা বাংলাদেশে কিছুটা দুর্বল আছে, এটা কিন্তু এখন কিন্তু 4th ফেজ চলছে, এরপরে কিন্তু শীতের প্রকোপ আরো বাড়বে। তা আপনি এত তাড়াতাড়ি নিশ্চিত হয়ে গেলেন যে শেষ, এবং না, তা নয়। বলেছেন যে ডায়রিয়া হচ্ছে, টাইফয়েড হচ্ছে, নির্মূল হয় না, কিন্তু এর প্রকোপ যে আরো, এটা যে মাত্রা যে কমে গেছে তা নয়, এটা তো আরো তুঙ্গে যেতে পারে, সেটা আপনাকে বুঝতে হবে। এখানে প্রাইম মিনিস্টার মাননীয় ডক্টর যিনি আব্দুল্লাহ সাহেব, তিনি যেখানে, তারা কিন্তু ডাক্তার, পিজি হসপিটালের ভিসি, তিনি এই দুজনই একটা কমন কথা বলেছেন যে বাংলাদেশ এত জনবহুল দেশের 80% লোকের করোনা হবেই হবে। তো আপনি কিভাবে এই টকশোতে এসে বলেন যে কারো মানে হয়নি, হচ্ছে না? এটা ঠিক নয়। আপনি টেস্ট করছেন কম, টেস্টে একটা ফাঁকি রেখেছেন, কারণ আপনার একটা পার্সেন্টেজ দরকার, যে উন্নত দেশের যে আপনার কম হচ্ছে সেখানে আপনি সাকসেস হতে পারেন, কিন্তু মূলত মানুষের ভোগান্তি, মানুষের যে কষ্ট, সেই জায়গাটাই আপনি জাননি। কারণ মানুষের ভোটের প্রয়োজন হয়নি, মানুষকে
এত বেশি প্রয়োজন নেই আপনাদের। আপনাদের শুধু কাগজে কিছু কি বলে যে হ্যালো হ্যালো কাজীর গরু গোয়ালে আছে, সরি কেতাবে আছে গোয়ালে নেই, অনেকটা ওইরকম। আপনার শুধু সংখ্যায় পার্সেন্টেজে কত কম মারা গিয়েছে। সো আপনারা বাংলাদেশি অনেক, আমার ভাবতে অবাক লাগে, আমি নিজে ডাক্তার নই, তো আমি কিন্তু এই রোগ সম্পর্কে এত কিছু জানি না। আপনারা যতটা জানেন, মানে কি কারণে কি হয়েছে আপনার অবলীলায় বলতে চান। হয় নাই করোনা এবং সবাই বেঁচে যাচ্ছে এবং ডিস্টেন্স সম্ভব না, সম্ভব ছিল। বাংলাদেশের নিম্ন আয়ের যে মাত্র 6 কোটি লোক ছিল, তাদেরকে যদি মাত্র 1 মাস বসিয়ে সামান্য প্রণোদনা দিতেন, এক একটা পরিবারকে মাত্র সরকার যদি একটা ব্যবস্থাপনা করে মাত্র 6,000 টাকা করে দিয়ে দিতেন, একটা মাস বসিয়ে রাখতেন, আমি নিশ্চিত যে এই করোনা হতো না। আপনি বলেছেন যে মানে কি সরকার তার টেকনিক্যাল বডি যেটা রয়েছে তাদের সাথে সমন্বয় করে কাজ করছে। নো, আমরা যতদিন ধরে দেখেছি যে এই টেকনিক্যাল যে স্বাস্থ্য টেকনিক্যাল বা এই টেকনিক্যাল যে কমিটি রয়েছে, তারা এক কথা বলছে, সরকার তাদের সম্পূর্ণ বিপরীত কথা বলছে। এটা নিয়ে এই টকশোতে আমরা বারংবার কথা বলেছি। তো সরকার কিন্তু না বিরোধী দল আছে যে তাদের কথা শুনবে, না মাঠের বিরোধী দলকে পাত্তা দিয়েছে, না কি মানে ফখরুল ভাইদেরকে পাত্তা দিয়েছে। আসলে সরকার কাউকে, সরকার একটা একলা চলো নীতিতে ছিলেন। তো আমি লাস্ট অফ অল যেটা বলতে চাই, আপনাদের একটা ভ্রান্ত ধারণা যে কেউ না করুক আপনারা কি করেছেন, যদি সেই জায়গাটায় আসেন তো আমাদের জবাব আসে, তো আমরা সেটা জানাতে প্রস্তুত আছি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি জনগণ পরবর্তীতে রয়েছে, কিন্তু আপনি তো জানেন ভালো করে আমরা 14 বছর বাইরে ঠিক সরকারের মতো ওই জায়গাটাতে নেই। সেখানে আমরা ব্যক্তিগতভাবে কাজ করছি। কিন্তু আপনি ইন্ডিয়ার কথা ধরেন, ইন্ডিয়াতে যেমন ধরেন ব্যক্তিগতভাবে অনেক কোম্পানি, অনেক এই যে কি বলে যারা অনেক নায়ক নায়িকা অনেকেই যারা মানে ভালো অবস্থানে রয়েছে, আমরা কিন্তু প্রকাশ্যে দেখেছি তারা কিন্তু অনেক টাকা খরচ করেছে এই করোনাতে। কিন্তু আমার দেশে কি হয়েছে, আমার দেশের 41টা স্বায়ত্তশাসিত এবং লাভজনক প্রতিষ্ঠানকে সংসদে পাস করিয়ে তাদের উদ্বৃত্ত টাকাটা সরকার নিয়ে নিয়েছে। এবং আমাদের এই ট্যাক্সের টাকায় সরকার যে কাজটি করছে, যে প্রণোদনাটা দিয়ে যাচ্ছে, সেটা সরকার যথার্থভাবে ডিস্ট্রিবিউট করছে না। এখানেও অব্যবস্থাপনা আমরা লক্ষ্য করেছি। কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত সহায়তা, ব্যক্তিগতভাবে আমরা কিন্তু আমাদের কাজ করে যাচ্ছি এবং নিরঙ্কুশভাবে আমরা জনগণের পাশে আছি, থাকবো। এরপরে আসেন আপনি নিজেই তুলেছেন শেষের পর্যায়ে, শেষ করছি। আপনি কিন্তু বলেছেন অনেক, আমি কিন্তু একবারও রূপক দাকে বলি নাই যে আমি কোথায় বলেছি চলবে, অনেকক্ষণ বলেছেন। আমার আচ্ছা যাই ভাই, আপনি আমার সময়টা নিয়েন না প্লিজ, আপনার সময় বলে। আপনি সময় নেওয়ার কথা না, ওসি প্রদীপের কথা কিন্তু তুলেছেন, ওসি প্রদীপের কথা আমি বলি নাই, আমি যে কথাগুলো বলি নাই সেটা আপনি বলছেন কেন? ওসি প্রদীপের কথাটা এসেছে, ওসি সরি আপনি না ওসি প্রদীপের কথাটা বলেছেন। আমাদের সাংবাদিক, আমি শেষ করছি, আমি শেষ করছি। ওসি প্রদীপ 161টা ক্রস ফায়ারের মতো কাণ্ড ঘটিয়েছিলেন, যেখানে 240 জনের লোক, 40 জনের উপরে লোক মেরেছেন উনি ক্রস ফায়ার দিয়েছেন। তখন কিন্তু সরকার কোনো কথা বলেননি। হ্যাঁ আমি সাংবাদিক, যেই দিন মানে শুনেন, যেদিন হলো এই মেজর সিনহা মারা গেছেন, এটা নিয়ে তোলপাড় হয়েছে, তখন ওসি প্রদীপকে তারও অনেক ঘন্টা পরে তাকে ঘিরে রেখে ওরা কিন্তু নিতে পারে নাই। তাকে অনেক পরে তার কথোপকথন, তার নানাভাবে সে পার করার জন্য কোন কোন লেভেলে ফোন করেছে আপনারা খুব ভালো করে জানেন। তারপরে তাকে ধরেছে। কোনো কিছুই সরকার
যখন তার লোকেরা করছে, কিংবা এই ওসি প্রদীপের মতো যারা তাদেরকে সরকারে বসিয়েছে তাদেরকে নিয়ে একটু, তাদের অনিয়ম নিয়ে একটু চিন্তা করছেন না। ধন্যবাদ আলিফা, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসলে আমরা অনুষ্ঠান দীর্ঘক্ষণ হয়ে গেছে। রূপকদা আর কি বলার সুযোগ আছে? না, আমি বলি আপনাকে আজকে না, আমাদের মাননীয় এমপি সাহেব অনুষ্ঠান শেষ করেন, আমরা নিয়ম মতো যেভাবে করি সেভাবে করবো। হ্যাঁ, না আমাদের আমি অনুরোধ করবো যে নওয়াজ ভাই একটু কাইন্ডলি অনিয়মের কথা বলেছে, তো আমি আর কি বলতাম অনেক কিছু, নারায়ণগঞ্জের মসজিদ, না আমি আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি আমরা আলিয়াপারে আজকে একটু বেশি নবীনাজ ভাই কথাই বলেন নাই, ওনাকে দেন। না বেশি সময় দিছি আজকে, কারণটা হচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আপনাকে অ্যাটাক করেছেন, তো এই কারণে উনি একটু সময় বেশি দেওয়া হয়েছে। অ্যাটাক করছি না, আমি সত্যি কথা বলছি, যেটা সত্যি সেটা। না নওয়াজ ভাই তিনজনে মিলে আমাকে অ্যাটাক করেছেন। যে আমরা আলোচনা চলে যাচ্ছি আসলে তিনজন না, আপু আমাদের শাহরিয়ার ভাই কিন্তু সবাইকে প্রশ্ন করেছে, শাহরিয়ার ভাই সবাইকে প্রশ্ন করেছেন কিন্তু ভীষণ প্রশংসায় ব্যস্ত ছিলেন। সাংবাদিক হয়ে একবারও দেখেননি যে আমরা কি পরিমাণ মাঠে ছিলাম, কাজ করেছি। উনি কিন্তু বলেছেন যে আপনি আপনার এলাকায় অনেক কাজ করেছেন, উনি বলেছেন কিন্তু, এবং উনি বলেছেন যে আপনারা কি করছেন এত বৃহত্তর দল। আমি যাব এখন আমাদের সাবেক সাংসদ বঙ্গবন্ধু ফাটচক্রের সভাপতি আওয়ামী লীগের নেতা জনাব নবীনওয়াজ ভাই গেছেন। নবীনওয়াজ ভাই অনুষ্ঠানে আমি অনুরোধ করবো একটু সংক্ষিপ্ত করবেন, আর আলিয়াপা তো অনেক প্রশ্ন রেখেছেন, যদি একটু উত্তর দেন। আমি জি অনেক প্রশ্ন আছে, উত্তর দিতে হবে। আপনি আলাকুন মানে আমাদের তিনজনকে একরকম দেখে খুঁজে বের করছেন উনি। যেমন আমাদের ফখরুল ইমাম ভাই অত্যন্ত ভদ্রলোক, তারপরে আমারে খুঁজে পাইছে, আবার আপনারে পাইছে। আপনাদের যদি সেরকম শক্তিশালী হইতো আজকে হয়তো জোরে জোরে যে সেই কথাগুলো হয়তো জোরে বললে অনেকে সেভাবে রিসিভ করবে, বাট আপনি ভালো কথা। আমি বলবো যেটি যে আমি প্রিপারেশন ছিল আগের তারিখে জোরে জোরে কথা বলতে, আস্তে করার চেষ্টা করছি। এখন আপনার প্রশ্ন যে আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শুধু শেখ হাসিনার কথা বাদ দিলে বাংলাদেশের মাঠে অনেক প্রধান, ফখরুল ইমাম ভাই তো বিরোধী দলের উনি কিন্তু সংসদে প্রতিদিন কথা বলেন, প্রতিদিন প্রত্যেকটি মন্ত্রণালয়ের প্রত্যেকটি প্রশ্নের উত্তর উনি ব্যাখ্যা দিয়ে বলেন। আমি জানি খুঁটে খুঁটে কলম দিয়ে দাগান শুধু প্রতিদিন। উনি কিন্তু আইন কানুন সম্পর্কে সংসদে আমি বলবো 2-3 জন যদি থাকেন তার ভিতরে উনি একজন। তো ফখরুল ইমাম ভাই কিন্তু খুঁজে পেলেন না, বিরোধী দলের একজন নেতা হিসেবে উনিও চান ওনার ভাবমূর্তিরা সরকারকে দোষ দিয়ে ধরে কিন্তু কিছু করতে চান, কিন্তু উনি কিন্তু সেই জায়গাটা পাচ্ছেন না। কারণটা হলো আমি সহজে আপনাকে বুঝাই, আসলে প্রত্যেকটি দেশের দেশ চালানোর জন্য সরকার প্রধান একজন যোগ্য, একজন সৎ দেশকে অনেক দূর নিতে পারে যদি সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার শোনা সেই জায়গাটিতে মাননীয় প্রধান যে উনি ওনার বাবাকে হারিয়েছেন, ওনার ভিতরে একটা জেদ কাজ করছে। আপনি দেখেন একজন নারী হয়েও আমার জানা মতে ফখরুল ইমাম ভাইও কিন্তু সেদিন একটা বক্তব্য একটা কথা বলেছে, আমার এলাকার একজন আমার ভক্ত একজন ইমাম ফখরুল ইমাম ভাইয়ের কথাটা কিন্তু সরাসরি উনি শুনিয়েছেন। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে কি বলেছেন আমি জানি না, কথাটা আমার পুরো বলা যাবে না, এই জন্যই ফখরুল ইমাম ভাইয়ের কাছ থেকেই শুনবো যে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে একটা বৈশিষ্ট্য। আমি একটা কথা ফখরুল ইমাম ভাইয়ের কাছ থেকে শুনবো। দ্বিতীয়ত হলো আমরা যেটা জানি উনিও জানেন, আমরা দুপুরে খাবার খেয়েও কিন্তু কখনো সংসদে ঢুকতে পারিনি। আমরা গিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর যেদিন থাকবে বুধবারে, সেদিন একটু যাওয়ার চেষ্টা করে দেখেছি 5 মিনিট দেরি হয়ে গেছে আমার, বাট উনি কিন্তু 5 মিনিট আগে এসে বসে আছেন। উনি এমন টাইম মেনটেন করেন, এমন ভাবে ফাইল দেখেন, এমন ভাবে খুঁটে খুঁটে কাজ করেন, তাতে করে আমাদের দেশে একজন মানুষ দরকার ছিল। উনি ওনার বাবা মা আত্মীয় স্বজন হারানোর কারণে ওনার ভিতরে যে যন্ত্রণা, ওনার ভিতরে যেই বেদনা,
উনি জানেন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, আর চলে গেলে আমি কিন্তু কিছু নিয়ে যাব না। এই পৃথিবীতে থাকবে কি, আমি যে কর্ম করে গেলাম সেই কর্মের ফলাফল। সেই কারণে আমার কাছে মনে হয় সরকারের বিরোধী দলে যারা আছেন এবং আপনারা যারা আছেন অনেকে অনেক ভুল ধরার ইচ্ছা থাকলেও কিন্তু ধরতে পারতেছেন না। যেটি আমি বলেছি যে প্রায় 12 বছর ওনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে উনি কাজ করে যাচ্ছেন। সেই জন্য ওনার প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জায়গার প্রধান, আপনি বলেন যে সরকার চালাতে গেলে কতগুলো জায়গা, 64 জেলার ডিসি, এসপি এবং আপনি জানেন কমিশনার, ডিআইজি এবং আপনার সেনাবাহিনীর সেই জায়গাগুলো, প্রত্যেকটি জায়গা ওনার খোঁজ খবর রাখা লাগে। উনি খোঁজ খবর রেখে উনি নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন বলেই কিন্তু আমরা এটা পেয়েছি। একটি কথা শাহরিয়ার ভাই বলেছেন, ওনার উত্তরটা দেওয়াই লাগবে আমাকে। শাহরিয়ার ভাই বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে কেন সিদ্ধান্ত নিতে হয়, ওই বিষয়টি ওই জায়গাটাই। আরলি আপা, যে কথাটি আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দিতে হয় এই কারণে যে উনি এত পরিমাণে ভুল ধরার চেষ্টা করেন আর ভুল ধরতে পারেন দীর্ঘদিন থাকার কারণে। সেজন্য মন্ত্রী মহোদয় থেকে শুরু করে সর্বোচ্চ মহলের যারা দায়িত্ব পালন করেন তারা সবসময় একটু কম্পমান অবস্থায় থাকেন। ওনারা কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে গেলে একটু হিমশিম খান, আর ওই হিমশিম খাওয়ার জায়গাটিতে মাননীয় প্রধানমন্ত্রী অনেক সময় সিদ্ধান্ত দেওয়া লাগে। আমার মনে হয় ফখরুল ইমাম ভাই ব্যাপারটা বুঝতে পেরেছেন, এই কথাটি উনি ভালো বুঝবেন, কেননা উনি বেশি কাছে থেকে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কারণ সরকার চালানোর ক্ষেত্রে উনি কিন্তু বারবার বিভিন্ন রকমের প্রশ্ন উত্তর এবং বিভিন্ন প্রশ্ন করেই কিন্তু উনি অনেক কিছু জানেন। পাশাপাশি এখানে আমি যে কথাটি বলবো, টেস্ট কম হওয়ার যে বিষয়টি, আসলে কিন্তু সত্যি কথা, বাংলাদেশের মাটিতে আপনি জানেন যে একটি ভিডিও বেরিয়েছিল মাঝে যে করোনার ক্ষেত্রে, যে বাঙালিরা করোনাকে ভয় পায় না, তোয়াক্কা করে না, এবং করোনা হবে কেন, মানুষের মধ্যে এমন ধরনের ভাইরাস প্রতিরোধক ক্ষমতা বাঙালির মধ্যে এত বেশি, যে কারণে কিন্তু ভাইরাস আক্রান্ত করতে পারতেছে না। বাঙালিরা সারাদিন পরিশ্রম এবং আবহাওয়ার কারণেও কিন্তু আমার মনে হয় ভাইরাস, দাদা শোনা যাচ্ছে? দাদা শোনা যাচ্ছে? জি 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 শোনা যাচ্ছে। আমার মনে হয় করোনা যেটি আক্রমণ যেভাবে পরিমাণ করার কথা, বাঙালিকে সে পরিমাণ আক্রমণ করতে পারতেছে না। পাশাপাশি বাঙালির যে সাহস, আমরা 1971 সালের যুদ্ধে দেখেছি বাঙালি যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, 9 মাসের যুদ্ধে কিন্তু বাংলাদেশকে স্বাধীন করেছে। সেই যুদ্ধ করা বাঙালি জাতি কত শক্তিশালী জানেন? ওই যে কথাটি সত্যি বলতেই হয় যে বাঙালি জাতি কিন্তু অত্যন্ত সাহসী জাতি। সেই সাহসী জাতি বিধায় করোনা আক্রান্ত করতে পারতেছে না। আবার পাশাপাশি দেখেন অনেকের করোনা হলেও কিন্তু টেস্ট করতে যাচ্ছে না, কারণ ইদানিং কিন্তু অনেক সচেতন হয়ে গেছে বাঙালি। একটা কথা আমাদের ফখরুল ইমাম ভাই বলেছেন যে এর মধ্যে অনেকগুলো বিষয় মানুষ জেনে গেছে। যেমন আপনার করোনা হলে কি কি করা লাগবে, আপনি দেখেন বিশেষ করে লেবু পানি, তারপরে হচ্ছে আদা গরম পানি, এই ধরনের কিছু ট্রিটমেন্ট, বিশেষ করে চিকিৎসার ব্যাপারে গরম গড়গড়ার থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় কিন্তু বাঙালি জেনে গেছে বিধায় সবাই এটাকে মোকাবেলা করতেছে, বিধায় সবাই কিন্তু টেস্ট করতে চায় না। যদি কিছুটা লক্ষণ দেখা গেলেও কিন্তু সেই লক্ষণগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করে, সেই জন্য হয়তো টেস্ট করে না। এখন টেস্ট না করলে আপনি কিভাবে আক্রান্ত হলো না হলো ধরা তো একেবারে সম্ভব না। যেটি ফখরুল ইমাম ভাই বলেছেন যে আমাদের প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে কিন্তু সাংবাদিক আছে। আবার পাশাপাশি আপনাদের বিরোধী দলের নেতারা কিন্তু বসে নাই, তারা কিন্তু তথ্যপত্র কিন্তু সাংবাদিকদের কাছে পৌঁছে দিয়ে থাকে, আর এই পৌঁছে দিয়েই কিন্তু খবরটি সাথে সাথে কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়। আর এই ছড়িয়ে যাওয়ার জন্য আমি মনে করি যে কোনো একটি মিথ্যা তথ্য যদি কোনো কারণে কোনো দিকে ছড়িয়ে যায়, সাথে সাথে কিন্তু এটা পত্রিকাতে আসে, মিডিয়াতে আসে। সেজন্য আমরা মনে করি যেটা সাংবাদিকরা যে তথ্য দিচ্ছে, প্রশাসন যে তথ্য দিচ্ছে, এই তথ্যের উপর ভিত্তি করেই আমাদের সামনে এগোতে হবে। আমরা ইচ্ছা করলে এটা কিন্তু পাল্টাতে পারি না। প্রত্যেকটি এলাকাতেই কিন্তু প্রতিদিন খবর আসছে, আর মিডিয়ার যুগ। আর এখানে আরেকটি কথা বলবো, আপনার এই যে কথাটি বলেছেন আমাদের রূপক ভাই, যে বিশেষ করে ইউকেতে সরকারি দল এবং বিরোধী দল একসাথে বসে স্বাভাবিকভাবেই আলোচনা করে, মত বিনিময় করে। সেখানে ফখরুল ভাই বলেছেন যে মুখ দেখা দেখি নাই। আসলে হ্যাঁ, কথাটি ফখরুল ভাই উত্তর দিয়েছেন যে আমাদের দেশে যেভাবে টকশো হচ্ছে, যেভাবে মিডিয়াতে আসছে, প্রতিদিন ফেসবুকে আসছে, তথ্য উপাত্ত যখন প্রকাশ হয়ে যাচ্ছে, সাথে সাথে কিন্তু সরকারের যেসব নীতি নির্ধারক যারা আছেন, দায়িত্বে আছেন, তারা কিন্তু
সাথে সাথে অ্যালার্ট হয়ে কিন্তু সেই কাজে হাত দিচ্ছে বলে কোন রকম আর বাকিদের যে পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় সেই বিষয়টি খুব একটা গুরুত্ব দিচ্ছে না, যে কারণে আমার মনে হয় এই বিষয়টির খুব একটা প্রয়োজন হচ্ছে না। আর আরেকটি কথা আমি বলবো যে আমাদের এখানে যেটি এসেছে যে আমার আর্লি আপাও যেটা বলেছেন, বিশেষ করে ক্যাসিনোর ব্যাপারে বলেছেন, আপনি রমরমা জালিয়াতির কথা বলেছেন, সাহেব ডাক্তার সাবরিনা পাপিয়া। আমি যেটি বলবো আপা, সত্যি কথা বলতে যেটা মিডিয়া কেন আছে, বিরোধী দল কেন আছে, আমি তো প্রথমেই আপনাকে বলেছি যে আপনারা তো এই যে আসছেন এখানে টকশোর মধ্য দিয়ে দুই একটা ভুল ধরিয়ে দিবেন, আপনি বলবেন আমাকে, আমি শুনবো, আমার নেতাদের মাধ্যমে আমি পৌঁছে দেব, সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সরকার যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। তেমনি ভাবে ফখরুল ইমাম ভাইও কি বসে থাকবেন? উনি সংসদের এরকম একটা দায়িত্ব পালন করে যাচ্ছেন, সরকার যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বিরোধী দলের একজন নেতা হিসেবে উনি তথ্য পৌঁছে দিবেন। এজন্যই তো আপনারা এই ভুলটা ধরিয়ে দিলেই কিন্তু আমাদের টনক নড়ছে, আমরা সাথে সাথে তথ্যপত্র পৌঁছে দিচ্ছি বলেই কিন্তু এটা রক্ষা করা সম্ভব হচ্ছে। আপনি যেটা বলছেন সাবরিনার কথা বলছেন, ডাক্তার সাবরিনা, শাহেদ আর পাপিয়া, আপনি বলেন এরকম পাপিয়া বাংলাদেশে বহু আগে থেকে ছিল। ক্যাসিনোর কথা বলছেন, ক্যাসিনোর আবিষ্কারক কারা, ক্যাসিনো প্রোডাকশন কারা করেছে, ক্যাসিনো কোন সময় থেকে এসেছে, সেই ক্যাসিনোর যারা ছিল আপনাদের সাথে তারা ওই জায়গা থেকে কোথায়, আপনি দেখেন ওই যে জিকে শামীম থেকে শুরু করে যে নামগুলো এসেছে তাদের পত্রিকাতে ব্যাখ্যা দিয়ে এসেছে। আপনার ম্যাডামের উপরে ছাতা ধরে রেখেছে যে লোকটি, সেই ছাতা ধরা লোকটির সাথে কিন্তু আবার আমরা সম্রাটের সাথে দেখেছি, সে কিন্তু সম্রাটদের মতো অনেককেই বুঝিয়ে ক্যাসিনো ডেভেলপ করার জন্য, ক্যাসিনোকে আরো প্রসার করার জন্য তারা কিন্তু সহযোগিতা করেছে। কারা আবিষ্কার করেছে আমরা জানি না। সেই ফুটবল খেলোয়াড় সেই সময়, আমরা এই যে এখন বলি বাংলাদেশের বাঙালি সংস্কৃতি, গান, রবীন্দ্রসঙ্গীত, আমাদের সেই বাংলাদেশের সংস্কৃতির কথা বলি, আধুনিক গান, সে পুরোনো দিনের গান, হারানো দিনের গান আমরা বলি। পাশাপাশি আপনি কি জানেন সেই ব্র্যান্ডের সেই অবস্থা আমরা জানি, আমরা ব্র্যান্ডের কথা জানি, কে এনেছিল ফুটবলার। না আমি বলছি শোনেন, আপনি যে ফুটবলারের কথা বলছেন, ফুটবলারের কথা বলছেন, ছাতা ধরার কথা বলছেন, আমার তো জানা, আমি যদি বুঝতে পারি যার কথা বলছেন তিনি তো দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের সাথে আছে। তারপরে যে আপনার লোপা তালুকদার যে শিশু পাচারকারী, এও তো আপনার আওয়ামী লীগের পেশাজীবী লীগের কেন্দ্রীয় নেত্রী। জি দেখেন, তাকে ছাড় দেয়নি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানার সাথে সাথে উনি কিন্তু ছাড় দেননি। আর ছাড় দেননি শুধু ওখানেই না, আমি আরেকটি জায়গার কথা বলবো। সবাই যখন বলছে যে বিআই সাহেবকে কিন্তু ছাড় দেয়নি ফরিদপুরের মেয়ের শ্বশুর, আপনি কি বোঝেন যে ছাড় কিন্তু কাউকে দিচ্ছে না শেখ হাসিনা। শেখ হাসিনা জানে যে 5 থেকে 10 বছর নাই, 15 বছর নাই, 20 বছর, কয়দিন বাঁচবো আমি, আমাকে চলে যেতে হবে, আমাকে দেখিয়ে যেতে হবে আমি পারি, আমি পারতাম। আর সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভাবে একজন প্রধানমন্ত্রী, একজন মাননীয় প্রধানমন্ত্রী যদি সৎ থাকেন আর উনি যদি উনার পাশে যদি এই যে সব মানে অসৎ থাকেন, তার জন্য কি আর কারো কোনো মানে করার কিছু নেই? উনি যদি কাফনের কাপড় দান হিসেবে দিতে চান, তো আপনারা যদি পাঞ্জাবি বানায় পরে ফেলেন, তো তাকে তাহলে সে হেল্পটা কি করছেন? আমি প্রথমে আপনার মুখ তো আপনার মুখ বন্ধ করে দিয়েছি। আমি বলেছি যে একজন সৎ একজন মানুষ দরকার এই বাংলাদেশের জন্য। ওই মানুষটা প্রত্যেকটা মানুষের যখন ভুল ধরা শুরু করবে, ওনার যখন লোভ লালসা থাকবে না, তখন এই বাংলার মাটিতে ওই অসৎ মানুষগুলো এক এক করে বের হবে আর ওই মুখ বন্ধ হয়ে যাবে। দেখেন থরথর করে কাঁপছে। আপনি কি বুঝতে পারছেন যে আমাদের কত বাঘা বাঘা? আপা আপনি কথা বলছেন, আমাকে কথা একটু কেন জানে বাধা দিচ্ছেন। বাধা দিয়েন না আপা, আগামী দিনে আবার দরকার হলে মুখোমুখি হব। আপনার সময় আমি রূপকদার কথা অনেক সময় দিয়েছে, আপনাকে অনেক সময় দিয়েছে। আমি সে কথাই বলছি যে আপনি বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাটি আমি প্রথমেই বলেছি যে একজন মানুষ দরকার, আর সেই মানুষটি বারবার ভুল ধরতেছে বলেই কিন্তু আপনি দেখেন না যে বাংলাদেশের আওয়ামী লীগে কত বাঘা বাঘা নেতারা মন্ত্রী ছিলেন, ফুল মন্ত্রী। আমু ভাই ছিলেন না, তোফায়েল ভাই ছিলেন না, মতি আপা ছিলেন না, ওনারা কিন্তু মন্ত্রী পরিষদ। বুঝতে পারছেন আপনি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিলে যে সৎ থাকে, যে সঠিক থাকে, সে যদি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু কোনো টু শব্দটি করতে পারে না। এটি কিন্তু বাংলার মাটিতে প্রমাণ হয়েছে বলেই
মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আর আপনি যাদের কথা বলছেন, আমি তো আবারও বলছি, আমার দলে আছে 10 বছর আছে, আপনার দলে 5 বছর ছিল, তাহলে সেই 5 বছর থেকে যে কাজটি শিখেছে সে তো 10 বছর লাগার কথা না। সে তো বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে কিন্তু আবিষ্কার করেছে, এটি কিন্তু প্রসার লাভ করিয়েছে, এই ক্যাসিনোকে এমন জায়গায় নিয়ে এসেছে যে কারণে আজকে বেশি প্রসার হয়ে যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নলেজে আসার সাথে সাথে কিন্তু উনি ছাড় দেননি। আপনি কেন, আমরাও বলেছি এক সময়, হয়তো সম্রাটকে কে ধরতে পারবে। আপনার কি মনে পড়ে? আপনি জানেন, আপনার মনে আছে সেই সুইডেন আসলামের কথা? আপা, কোথায় সুইডেন আসলাম? সুইডেন আসলাম বলেছিল 15 মিনিটের ভিতরে বেরিয়ে যাবে। এরশাদ সাহেবের সময় 25 মিনিট লেগেছিল বের হতে। শেখ হাসিনা 98 সালে যখন গ্রেফতার করে তখন শুনেছি আমি অনেকে বলেছে 15 মিনিটে বেরিয়ে যাবে, এই মাত্র অ্যারেস্ট হয়েছে, কিছুক্ষণ পরে চলে আসবে। সুইডেন আসলাম কিন্তু বের হতে চাচ্ছে না। আপনি বুঝতে পারছেন যে সেই বাংলাদেশ শেখ হাসিনা এমন ভাবে এগোচ্ছেন, অবশ্যই শেখ হাসিনা কাউকে সুযোগ দিবে না, সে যেই হোক। আমি ব্যক্তিগতভাবে জানি ওনার মানসিকতা, আর ফখরুল ইমাম ভাই জানে বলেই উনি ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন যে একজন মানুষ দরকার, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নজরদারি করার কারণে উনি ধরেছেন বলেই কিন্তু ধরা পড়েছে। পাপিয়াকে গোপন রেখে চুপচাপ থেকেও কিন্তু শেষ করা যেত, কিন্তু শেষ করেনি। নির্দেশটা এমন জায়গা থেকে এসেছে, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ ছিল না। শাহেদকে ওই বর্ডার থেকে কিন্তু বোরখা সহ ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সুযোগ ছিল না সেভাবে। সেজন্য আমি বলতে চাই আরলি আপা, আমার মনে হয় আপনি যে কথা বলতে চাচ্ছেন, হ্যাঁ বলবেন, ভুল ধরবেন। এই ধরার জন্যই আজকে যে আমরা এই যে কাসন্দি আমরা যে ঘাটছি, এজন্যই মনে হয় আমরা আগামী দিনে আজকে যে অবস্থাটা আছে, কালকে কিন্তু এই ধরনের এই সমালোচনা হতে পারে মনে করে অনেকে দুর্নীতি করার ইচ্ছা থাকলেও কিন্তু দুর্নীতি করবে না। এই সমালোচনার দরকার আছে। একেবারে দুর্নীতি শেষ হয়ে গিয়েছে বলে আমরা চুপচাপ থাকলেও কিন্তু হবে না। তো সেজন্যই আমি মনে করি আপনি যে কথা বললেন, যে এই কথার সাথে তাল মিলিয়ে একটা কথাই আসেন যে সরকার চালাবে, ঠিক আছে, সরকারকে সহযোগিতা করার জন্য বিরোধী দল থাকবে, ভুল ভ্রান্তি ধরতে হবে, মিডিয়া থাকবে, সাংবাদিক থাকবে, ভুল ধরবে, সরকার এই ভুল থেকে শিক্ষা নিয়েই সরকার পরিচালনা করবে। তাহলে সেই সরকার হবে যোগ্য সরকার, এবং এই সরকারই প্রতিষ্ঠিত সরকার। আগামী দিনে আমরা চলেন একসাথে ঐক্যবদ্ধভাবে এই ভুল ধরা এবং প্রশ্নোত্তরের মধ্য দিয়ে সংশোধন করে এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ, একটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি। আমরা উন্নত বাংলাদেশের জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াই। চলেন, শেখ হাসিনা নিয়ত করেছে, উনি প্রত্যয় ব্যক্ত করেছেন 41 সালের আগেই বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ করতে চান। আমরা কেন মালয়েশিয়ায় যাব? আমরা বাংলাদেশেই কিন্তু মাহাথির মোহাম্মদের মতো একজন মানুষ খুঁজেছি, আমার মনে হয় আমরা পেয়েছি। যদি আমরা নিয়ত করে যাই, অনর্থক ভুল না ধরার জায়গায় যদি ভুল ধরি, তাহলে একটু হলেও কষ্ট লাগে। সেই কষ্ট না দিয়ে আমরা সরকারকে সহযোগিতা করি, আগামী দিনে অন্তত সেই উন্নত বাংলাদেশ গড়ে আমরা উন্নত জাতি হিসেবে সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়াই। আমার সেই স্লোগান, যুদ্ধের স্লোগান, বঙ্গবন্ধুর স্লোগান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, খোদা হাফেজ। ধন্যবাদ নবীন ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। আমি যাবো আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব ফখরুল ইমাম ভাই কাছে। ফখরুল ইমাম ভাই, আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটু কাইন্ডলি সংক্ষিপ্ত করা অনুরোধ থাকবে, আর আপনার সমাপনী বক্তব্য কি বলবেন? অনেক প্রশ্ন রেখেছেন আলী আপা। আমি প্রশ্ন রাখি নাই, মানে অনেক কথা বলেছেন, যা উত্তর শুনতে পাচ্ছেন? জি জি, আমি ওনার প্রশ্নের উত্তরগুলো দিয়েছিলাম। ব্যাপার হলো যে আমি যেগুলা বলি নাই, আমি কখনোই বলি নাই, বা কোনো একটা লোক বলবে না যে কোভিড বাংলাদেশে শেষ হয়ে গেছে, কোনোদিনই কেউ বলবে না। এটা ভাইরাস, এটা আমি তো বরাবরই বলেছি যে এটা যাবে না, কোনো সময় যাবে না, থেকে যাবে। সুতরাং আমি যে কথাগুলো বলি নাই সেটা আমার উপর দিয়ে ব্যাখ্যা করে করলেন কোনো লাভ নাই। তা এখন যেটা আওয়ামী লীগ আর বিএনপি, নবীন নওয়াজ সাহেব তো খুব সুন্দর কথা বলেন, অনেক পোলাইটলি কথা বলেন, আমি হয়তো সেগুলো অতটা পোলাইট হতে পারি না। যাই হোক, এখন ব্যাপারটা হলো যে এই সরকারের আমলে, এই সরকারের আমলে যতগুলো দুর্নীতির কাজ বেরিয়েছে, এটাতে আমি প্রশংসা করেছি, অন্যায় তো কিছু বলিনি। আমি তো বলিনি যে শেখ মুজিব হত্যার পরে ইন্ডিমিনিটি দিয়ে রেখেছিল বিএনপি
এটা তো আমি বলতে চাই না, বলিও না। ক্লিন হার্টের পরে এই কাজগুলোর উপর ইন্ডিমিনিটি দিয়েছিল, যেগুলো নিয়ে আলোচনা করা যাবে না, সেগুলো তো বলি নাই। সন্ত্রাসীকে যারা লুকিয়ে রাখে এবং সন্ত্রাসকে যারা উন্মুক্ত করে, এই দুইটার মধ্যে তো একটু ডিফারেন্স আছে, কিন্তু মানতে হবে। ভাই, আপনি যে নতুন করে ইন্ডিপেন্ডেন্ট বিল বা এগুলা তুলছেন, এগুলোর উত্তর কিন্তু আমার কাছে আছে, বাট আমি তো সময় পাচ্ছি না। উত্তর নাই, কারণ আপনি ওটা দিয়েছেন, আওয়ামী লীগ ওটা ওপেন করে বিচার করেছে, এটার উত্তর কি আছে? না, উত্তর তো অবশ্যই আছে, কিন্তু আপনি আচ্ছা আমি শেষ করে দেই তাহলে। এখন কথা হলো যে ব্যাপার হলো কি যে তাহলে তো হবে না। ইন্ডিপেন্ডেন্ট বিল মনোরঞ্জন ধর রচয়িতা, আওয়ামী লীগের আইন বিষয়ক খন্দকার সে ছিল হলো আইন বিষয়ক মন্ত্রী, তিনি রচয়িতা। আমরা আজকে বিতর্ক না যাই, আমরা অন্য একদিন কথা বলবো এইসব নিয়ে। আমার মনে হয় যে আমাদের মাননীয় আমিও সেটা ভাবছি। জি মাননীয় এমপি মহোদয় আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ করে ফেলেন যদি ভালো হয়। হ্যাঁ, আমি শেষ করতে চাই একটা কথা বলে যে এই প্যান্ডামিক যে অবস্থা, সেটা আমাদের দেশে খুব শোচনীয় অবস্থায় আছে। আমরা সবাই, যারা জনসাধারণ এবং সরকার, শোচনীয় অবস্থায় আছি, এবং এটার থেকে উত্তরণের জন্য খুব সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। নিজের যে আপনার রেসপন্সিবিলিটা, সেটা অন্যর ঘাড়ে দিলে চলবে না। আমার রেসপন্সিবিলিটি আমাকেই নিতে হবে। এখন সরকার যেভাবে রেসপন্সিবিলিটি নিচ্ছে, আমরা যেহেতু জোটের অন্তর্ভুক্ত ছিলাম, এখন বিরোধী দলে আছি, আজকে যদি বিএনপি 7 জন না এসে ওনারা যদি ঠিক মতো নির্বাচন করতেন, ওনারা যদি 70-80 জন আসতেন কিংবা 50-60 জন আসতেন, তাহলে তো আমাদেরকে বিরোধী দলে বসতে হতো। আমরা সরকারের মহাজোট করেছি, আমি আপনার সাথে একমত। সুতরাং এখন ব্যাপার হলো আমরা তো স্যাক্রিফাইস করেছি। আমরা মহাজোটের থাকার পরে যে সরকারের অংশীদারিত্ব, সেটা বাদ দিয়েছি। এটা তো বড় স্যাক্রিফাইস করে আমরা বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হচ্ছি। কারণ বিরোধী দল ছাড়া তো আর দেশ চলবে না, পার্লামেন্টও চলবে না। সেই জন্য আমাদের যতটুকু আমরা করতে পারছি, কারণ আপনি জানেন যে বিরোধী দলে যাওয়ার জন্য কেউ কিন্তু নির্বাচন করে না। বিএনপিও করে না, আওয়ামী লীগও করে না, জাতীয় পার্টি করে না, কোনো দলই করে না। সুতরাং বিরোধী দল কিভাবে করতে হয়, এটা তো নতুন ভাবে বাংলাদেশে শিখতে হয়। আমরা গতবারও ছিলাম, এবারও আছি, আমরা শিক্ষণীয় পর্যায়ে আছি, আমরা শিখছি। তো যাই হোক, এখন আমি যেটা বলবো যে এই বন্যার পরিস্থিতি এখনো রিহেবিলিটেশন শেষ হয় নাই। এখন রিহেবিলিটেশন আছে, লোকদেরকে ঠিক মতো জায়গা দিতে হবে। এবং সবচেয়ে বড় যেটা কথা, যে এখনো পর্যন্ত কোন রকম বড় দুর্ভিক্ষ আমরা কোথাও দেখিনি, যেটা এটার পরে হওয়ার কথা ছিল। কতগুলো প্যারামিটার আছে যেগুলো দেখলে বোঝা যায় যে আপনার সরকারের কাজ কেমন চলছে। আমি তো আর ঘরে ঘরে যে সরকারের কাজ কেমন চলছে এটা আমি পরীক্ষা করতে পারবো না। সরকারের কাজ আমি যদি দেখি এই সরকার জিডিপি 7-এর উপরে 8-এর উপরে গেছে, আমি অবশ্যই বলবো সরকার ভালো কাজ করছে। তো এখন আমি দেখেছি এত বড় দুর্ভিক্ষ নাই। তো সরকার নিশ্চয়ই ট্যাকেল দিয়েছে, বন্যাকেও ট্যাকেল দিয়েছে, এই আপনার করোনাকেও ট্যাকেল দিয়েছে, ট্যাকেল করে যাচ্ছে। এখন ভবিষ্যতে কি হবে আমি জানি না। যেমন আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে শীতকালে আরো 70-80 হাজার লোক মারা যেতে পারে, এরকম একটা ফোর্সই আপনার কাছে আছে। হতেও পারে, নাও হতে। তবে এটার সম্বন্ধে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে সচেতন আছি এবং সরকারও সচেতন আছে বলে আমার ধারণা। কারণ পার্লামেন্ট দেখেন, যেখানে আপনার পার্লামেন্টের মধ্যে যদি আপনি দেখেন 300 সিট থেকে 300 জনকে এলাও করে না, 300 জন 60 থেকে 70 জনকে এলাও করে। এবং তারপরেও তার আগে কোভিড টেস্ট করে নিতে হয় যে সে নেগেটিভ না পজিটিভ। তারপরে প্রত্যেক দিন যে স্বাস্থ্য সেবা সেটা মেনে চলতে হয়। কিন্তু কথা বললে তো কথা হবে না। আজকে কি দেখলাম আমরা, এটা বেরিয়ে আসে কথা, কারণ উনি তো অনেক অবান্তর কথা বলেছেন। এখন আজকে এই ফর্ম কিনতে যেয়ে, বিএনপি ফর্ম কিনতে যেয়ে যেটা দেখিয়েছে, স্বাস্থ্য সেবার তো কোনো বালাই নাই। খালি জনসাধারণ সরকারকে দোষ দিয়ে কি হবে? তাদের নিজেরাই তো লম্বা লম্বা মিছিল করে এসছে, নাকের মধ্যে যে মাস্ক পরার কথা একটাও নাই,
গায়ে গায়ে ঘেসে তারা ফর্ম কিনতে আসছে, তারা ফর্ম কিনে আপনার ওই কি বলে স্লোগান দিয়ে চলে গেছে। স্বাস্থ্যবিধি কোথায় আছে স্বাস্থ্যবিধি? এখন আমি সেটা বলছি না, আমি বলছি যে সব প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। আমি যদি সমালোচনা করি, ব্যাপার হলো যে আমি যে কাজটা করি সেটা তো আরেকজনকে না করতে পারবো না যে আপনি করেন। সুতরাং শিক্ষণীয় ব্যাপার হলো প্রথমে আমাকে রেকটিফাই করতে হবে। আমি রেকটিফাই হব, আমি নিজে যেভাবে চলবো মানুষকে তখন বলতে পারবো ভাই আপনি এভাবে চলেন। সুতরাং এই প্যান্ডামিকের সময় আমার আহ্বান থাকবে সবার কাছে যে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। স্বাস্থ্যবিধি ডিস্টেন্সিং যেটা আছে, বিশেষ করে মাস্ক পরবেন। এরপরেও যদি ভাইরাস হয় কিছু করার নাই, তবে এই স্বাস্থ্যবিধি মেনে চললে আমার মনে হয় যে অনেকাংশে আমরা এই করোনার ভাইরাস থেকে মুক্তি পাব। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা আলোচক ছিলেন তাদেরকেও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে নবীন নওয়াজ ভাইকে। ওনার মানে বক্তব্য এত পোলাইট, এত সুন্দর করে উত্তর দিয়েছেন, এবং শাহরিয়ার ভাই এবং আমাদের হালিমা আপা উনিও খুব ভালো বলেছেন। উনি বলবেনই, তো ব্যাপার হলো যে বিরোধী দলে থাকলে তো ভুল ধরে দিবেনি। তবে আমার মনে হয় যদি এর পেছনে যদি সত্যের ইটা থাকে, মানে আসলে অ্যাকচুয়ালি ফিগারটা গুলো যদি থাকে, তাহলে আমরা উপকৃত হব। আর যদি আমরা বুঝতেই পারলাম না আমি ভুল করি নাই, সেটা ভুল হিসাবে আমাকে চিহ্নিত করা হলো, তখন আমি ওইটাতে বেশি অতটা আকৃষ্ট হব। সুতরাং আমার আশা থাকবে সবাই আমরা মিলে এই কাজটা যদি করি, সচেতনতা যদি থাকি, তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের কোভিড করতে পারব। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরাও আশা জি কিছু বলা আছে সংক্ষিপ্ত। জি আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত আলোচক নেওয়াজ হালিমা আর্লি আপার। আমি একটু বলি যে আমি যখন সংবাদ কর্মী হিসেবে কাজ করি, আমরা পেশার প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা কোনো রাজনৈতিক আনুগত্য পোষণ করি না। আমরা ঠিক একদম নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে আমরা সরকার কিংবা বিরোধী দল যে যাই করে সেটাকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে উচ্চারণের চেষ্টা করি। আপনি যেটুকু ধারণা করেছেন যে না প্রশংসা নয়, একজন যখন ভালো কথা বলবেন, যেমন নেওয়াজ ভাই, হ্যাঁ নবীন নেওয়াজ ভাই, উনি আপনার সমালোচনাটাকে চমৎকারভাবে রিসিভ করেছেন এবং বলেছেন যে হ্যাঁ এই দোষগুলো পাওয়াতে সরকারের সুবিধা হবে, সংশোধন হতে। এই কথাটাকে নিশ্চয়ই আমি সমর্থন করব এবং সেটাকে প্রশ্ন নিশ্চয়ই করব। তার অর্থ এই নয় যে আমি কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য পোষণ করবো, সে যে কোনো রাজনৈতিক দল হোক। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি যে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। আমাদের দর্শকদের আহ্বান জানাবো, বিশেষ করে কোভিড-19 চলাকালীন সময় আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমাদের মাননীয় সংসদ সদস্য যে আহ্বান করেছেন ওনার সাথে আমি একমত। আমি আগামীকালকে অনুষ্ঠান, আমাদের আগামীকাল বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ও বেকার সমস্যা। অতিথি থাকবেন মনোরঞ্জনশীল গোপাল এমপি দিনাজপুর 1 আসন, থাকবেন ABM মুশারফ হোসেন প্রশিক্ষণ বিষয় সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি, থাকবেন ইসাকুল হোসেন সুইট সহ-সভাপতি চায়না চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। আগামীকাল অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 9টা, ইউকে সময় বিকাল 4টা দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।